আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। তো দেখতে দেখতে আমরা আমাদের যে লাস্ট অ্যাডভান্স মাস্টার ক্লাস সেটা চলে আসলাম। সেটা হচ্ছে তোমাদের সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটার উপর। সো এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু কনসেপ্ট তোমরা অলরেডি দেখে ফেলছো আমাদের মাস্টার ক্লাস এবং ম্যারাথন ক্লাসে। সেই কনসেপ্ট গুলোর উপর বেস করেই আসলে আমরা এখন কিছু প্রবলেম দেখব। তবে প্রবলেম দেখার আগে আমি তোমাদেরকে ছোট্ট করে সেই কনসেপ্ট গুলো আবার একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমেই দেখো আমাদের আছে ডায়েট সম্পর্কিত কিছু প্রবলেম। সো ডায়েট সম্পর্কিত প্রবলেমের আগে আমরা তোমাদের একটু মনে করায় দিই যে ডায়োডের কিছু প্রপার্টি আসলে কি ছিল। ওকে, সো আমরা একটু উপরে লিখি, সেটা হচ্ছে আমাদের ডায়োড। তোমাদের নর্মালি হচ্ছে আইডিয়াল ডায়োড নিয়ে কাজ করতে বলা হয় সাধারণত। সো আইডিয়াল ডায়োড বললে আমরা আসলে কি বুঝবো? তো দেখো, ডায়োড আসলে দেখতে অনেকটা এইরকম থাকে, তাই না? সো এই সাইডটাকে আমরা বলি পজিটিভ সাইড, এই সাইডটাকে আমরা বলি নেগেটিভ সাইড। ওকে, যদি আমরা এটাকে পিএন জাংশন দিয়ে তৈরি করি, একটা হচ্ছে পি টাইপ এন টাইপ। সো পজিটিভটা হচ্ছে পি টাইপ আর নেগেটিভটা হচ্ছে এন টাইপ। ওকে, আবার এখন কথা হচ্ছে এই ডায়োডটা কখন কারেন্ট ফ্লো করাবে, কখন কারেন্ট ফ্লো করাবে না। এই ডায়োডটার সাথে আমি ধরো ছোট্ট করে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম। ওকে, ভালো। সো আমি এখন দুইটা কাজ করব। একবার আমি যেটা করব সেটা হচ্ছে ডায়োডের সাথে এখানে একটা ব্যাটারি দিয়ে দিব। এই ক্ষেত্রে আমি ডায়োডের সাথে একটা ব্যাটারি দিলাম। ওকে, আমার মনে হয় এই জায়গাটা একটু বড় হয়ে গেছে, এই জায়গাটা একটু ছোট্ট করে রাখি। দেখো, এইখানটা আমি রেজিস্ট্যান্সটা দিলাম। এটা হচ্ছে আমাদের একটা ব্যাটারি। ব্যাটারির দেখো এই পাশটা পজিটিভ, এই পাশটা নেগেটিভ, যেটা ডায়োডের সাথে যুক্ত আছে। এইখানটায় আমি আরেকটা ডায়োড নিব। এই একটা ডায়োড। ব্যাটারির কানেকশনটা খেয়াল করো। আচ্ছা, আমার এইখানটা একটা রেজিস্ট্যান্স দিতে হবে যেন কারেন্ট ফ্লো হয় আর কি, আর কিচ্ছু না। সো দেখো, এখন কিন্তু ব্যাটারি নেগেটিভ সাইডকে আমি ডায়োডের পজিটিভ সাইড এবং ব্যাটারি পজিটিভ সাইডকে ডায়োডের নেগেটিভ সাইডের সাথে লাগাইছি। মনে রাখবা, ডায়োড তখনই হচ্ছে কন্ডাক্টিং হবে বা ডায়োডের মধ্য দিয়ে প্রবাহ সম্ভব হবে যখন আমাদের ডায়োডের যে পজিটিভ প্রান্ত সেটা পজিটিভ কিছু একটার সাথে যুক্ত থাকবে বা ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে, আর ডায়োডের নেগেটিভ প্রান্ত ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকবে। তখনই আমাদের এই ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ ডায়োডটা কন্ডাক্টিং হিসেবে বিহেভ করবে। বাট যদি এরকম থাকে যে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে যুক্ত করা আছে, সেক্ষেত্রে আমাদের এই ডায়োডটা কিন্তু কন্ডাক্টিং বিহেভ করবে না, ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। ওকে, তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে হচ্ছে কারেন্ট ফ্লো হবে। ডায়োডের পজিটিভ ব্যাটারির পজিটিভ একসাথে আছে না, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফরওয়ার্ড বায়াস। আমি সংক্ষেপে এফবি লিখতেছি। আচ্ছা, আর এইখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু কারেন্ট ফ্লো হবে না। ওকে, কারেন্ট ফ্লো হবে না। এবং এইখানে খেয়াল করে দেখো, ডায়োডের পজিটিভ আর ব্যাটারি নেগেটিভ একসাথে আছে, তাহলে এটা আসলে কি বায়াস? রিভার্স বায়াস। তাহলে এই টাইপের জিনিসগুলো হচ্ছে খেয়াল করে দেখতে হবে যে ডায়োডের ক্ষেত্রে রিভার্স বায়াস আছে নাকি ফরওয়ার্ড বায়াস আছে। যেমন ধরো, আমি যদি তোমাকে এইরকম বলি, এখানে তো আমরা একটা ব্যাটারি দিয়ে দেখাইলাম। সো ব্যাটারির কাজটা আসলে কি, আমি মনে করে এইখানটা একটা গ্রাউন্ড দিয়ে দিলাম, 0 ভোল্ট। গ্রাউন্ডের বিভব আমরা 0 ভোল্টই ধরি, আর এই ব্যাটারির বিভব মনে করো 5 ভোল্ট। তাহলে দেখো, 0 ভোল্ট থেকে তুমি যখন বাম দিকে আসতেছো, ব্যাটারির মাধ্যমে তোমার ভোল্টেজটা কিন্তু বৃদ্ধি পাইছে। ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের দিকে আসছো, মানে তুমি জাম্প করছো, জাম্প করে তুমি হায়ার ভোল্টেজে গেছো। সো 0 ভোল্টেজ থেকে 5 ভোল্ট হয়ে গেছে। তাহলে এই পয়েন্টে তোমার ভোল্টেজটা আসলে কত? 5 ভোল্ট। এই পয়েন্টে যদি 5 ভোল্ট ভোল্টেজ হয়, ডায়োডের এই পজিটিভ প্রান্তে তোমার ভোল্টেজ কত? 5 ভোল্ট। আর ডায়োডের নেগেটিভ প্রান্তটায় তোমার ভোল্টেজ কত? এই 0 ভোল্ট এখানে ছিল। আমরা এইখানে হয়তো একটা রেজিস্টার ইউজ করছি, আমরা ধরে নিচ্ছি রেজিস্টারের ভ্যালুটা অনেক বড়, অনেক বড় হওয়াতে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে অনেক কম। ওকে, সো আমরা মোটামুটি এইরকম ধরে নিতে পারি যে আমাদের এইখানটায় লেটস সে রেজিস্টার রেজিস্টারটা কত হইতে পারে। ধরে নাও আমরা মোটামুটি একটা ভ্যালু
অ্যাজিউম করি লেটস সে 1 কিলো ওহম, তাহলে যদি এই ডায়োডটা কন্ডাক্টিং হয় তাহলে দেখো আমাদের এটা তো একটা আইডিয়াল ডায়োড, এই ডায়োডের অ্যাক্রসে কোনো ভোল্টেজ ড্রপ হবে না যদি কারেন্ট প্রবাহিত হয় এর মধ্য দিয়ে। পুরা কারেন্টটা কার মধ্য দিয়ে প্রবাহিত হবে বা পুরা ভোল্টেজটা কে খাবে? আমাদের এই রোধটা খাবে। ওকে, সো আমাদের রোধটা এখানে আলটিমেটলি 5 ভোল্ট বিভব পতন হবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমি তো জানি না এই ডায়োডটা কি কন্ডাক্টিং নাকি নন কন্ডাক্টিং, সেটা আমাকে ডিফাইন করতে হবে। সো আমরা শুরুতে ধরে নেব এটা আসলে নন কন্ডাক্টিং। নন কন্ডাক্টিং যদি আমরা ধরে নিই, আমরা মনে মনে চিন্তা করতে পারি যে এইখানটা আমাদের বিভব হচ্ছে 0 ভোল্ট, আমরা ধরে নিলাম যে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, ধরে নিচ্ছি, তাহলে এইখানটা আমাদের বিভব হবে 0 ভোল্ট। তাহলে দেখো ডায়োডের বাম প্রান্তে আছে 5 ভোল্ট, ডান প্রান্তে আছে 0 ভোল্ট। তার মানে হচ্ছে ডায়োডের পজিটিভ প্রান্তে ভোল্টেজ বেশি, নেগেটিভ প্রান্তে ভোল্টেজ কম। অবভিয়াসলি এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে, দ্যাট ইজ আই পরিমাণ কারেন্ট ফ্লো হবে। আর যেহেতু এটা একটা আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যদি এটা ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে এই ডায়োডটা শর্ট হয়ে যায়। শর্ট হওয়া মানে হচ্ছে আহ এটা আলটিমেটলি একটা পরিবাহী তারের মতো আচরণ করে। তো তখন আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়ে যাবে এমন: 5 ভোল্টের একটা ব্যাটারি থাকবে, ডায়োডের তারটা শর্ট হয়ে যাবে, শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে। সো আলটিমেটলি রেজিস্ট্যান্সের ভ্যালু যদি হয় 1 কিলো ওহম, এই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসেই পুরো 5 ভোল্ট ড্রপ হবে। সো আলটিমেটলি রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টের ফ্লো হবে 5 ভোল্ট ডিভাইডেড বাই 1 কিলো ওহম। হিসাব করে দেখো এই ভ্যালুটা চলে আসবে 5 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু যদি এমন হয় নিচের কেজের মতো, নিচের কেজে দেখো কি হয়েছে, এটা মনে করো আমাদের আগের মতো গ্রাউন্ড 0 ভোল্ট, 0 ভোল্ট থেকে আমি বাম দিকে হাঁটা শুরু করলাম। এখানে দেখো তো ব্যাটারির মাধ্যমে আমি হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালের দিকে নামছি না? ব্যাটারির পজিটিভ প্রান্তটা আমি আগে পাইছি, কত ভোল্ট নিয়ে পাইছি? 0 ভোল্ট নিয়ে। এই পয়েন্টে আমি আসছি 0 ভোল্ট নিয়ে। 0 ভোল্ট নিয়ে আসার পর ব্যাটারির পজিটিভ থেকে আমি নেগেটিভে চলে গেছি, ঠিক না? আমার ডিমোশন হয়ে গেছে। তাহলে কত ভোল্ট ডিমোশন হয়েছে? ব্যাটারি ভোল্টেজ যদি 5 ভোল্ট হয়, আমার 5 ভোল্ট ডিমোশন হয়েছে। ডিমোশন হয়ে গেলে আমার এই পয়েন্ট গুলাতে ভোল্টেজ চলে আসবে -5 ভোল্ট। ঠিক একইভাবে এই পয়েন্টে ভোল্টেজ কত চলে আসবে? -5 ভোল্ট। আর ওই যে বলছিলাম শুরুতে আমরা ধরেই নিই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, কারণ আমরা তো জানি না ফ্লো হচ্ছে কি হচ্ছে না, ধরেই নিচ্ছি হয় নাই। তো যদি ধরে নেই যে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে হচ্ছে এই রোধের মধ্যে কোনো বিভব পতন নাই। বিভব পতন যদি না থাকে তাহলে এইখানে আমাদের ভোল্টেজ হয়ে যাবে 0 ভোল্ট। তাহলে খেয়াল করে দেখো আমাদের ডায়োডের বাম প্রান্তে মানে পজিটিভ প্রান্তটায় ভোল্টেজ পাচ্ছে সে -5, আর নেগেটিভ প্রান্তে ভোল্টেজ পাচ্ছে 0। অর্থাৎ পজিটিভ প্রান্তে ভোল্টেজ পাচ্ছে কম, নেগেটিভ প্রান্তে ভোল্টেজ পাচ্ছে বেশি। -5 কিন্তু 0 চাইতে কম, খেয়াল করো। সো পজিটিভ প্রান্তে এখন ভোল্টেজ পাচ্ছে কম, নেগেটিভ প্রান্তে ভোল্টেজ বেশি। তার মানে অবভিয়াসলি আমাদের এই ডায়োডটা রিভার্স বায়াসে আছে। আর রিভার্স বায়াসে থাকাকালীন কোনো ডায়োড, মনে রাখবা এটা হচ্ছে ওপেন সার্কিটের মতো আচরণ করে। ওকে, ওপেন হয়ে যায়, ওপেন সার্কিটের মতো আচরণ করে। সো ওপেন সার্কিটের মতো সে যদি আচরণ করে তাহলে আমাকে বুঝতে হবে যে এই ডায়োডের জায়গাটা এরকম হয়ে যাবে, ওপেন সার্কিট, মাঝখান দিয়ে কারেন্ট প্রবাহের রাস্তা নাই। তাহলে এইখানটায় থাকবে আমাদের ব্যাটারি, ব্যাটারি এটা তো ডিফারেন্ট হবে, এইখানটায় ছিল আমাদের ব্যাটারি, আর এইখানটা আমাদের রেজিস্ট্যান্স। তাহলে দেখো ব্যাটারি ভোল্টেজ ছিল 5 ভোল্ট। তুমি বলবা ভাই ব্যাটারি যেহেতু আছে, রোধ যেহেতু আছে, কারেন্ট তো ফ্লো হবেই, ভালো। ব্যাটারি করলো কি, এই যে 1 কিলো ওহম আছে, এই 1 কিলো ওহমকে দেখে কারেন্ট ফ্লো করা আরম্ভ করলো, কিন্তু আরম্ভ করে গিয়ে এই পজিশনে এসে দেখে ওর যাওয়ার আর কোনো রাস্তা নাই। যাওয়ার যদি রাস্তা না থাকে কারেন্ট কি আর পাস হইতে পারবে? পারবে না। সো আলটিমেটলি কারেন্টের ভ্যালু এখানটা কত হবে? 0 হবে। সো আলটিমেটলি এইখানে কারেন্টের ভ্যালুটা চলে আসবে আমাদের 0 মিলি অ্যাম্পিয়ার বা 0 অ্যাম্পিয়ার, যাই বলো না কেন। এখন তোমাকে যদি এই ক্ষেত্রে কোয়েশ্চেন করা হয় যে লেটস সে এইটা হচ্ছে এ বিন্দু, এইটা হচ্ছে বি বিন্দু, ওকে, তাহলে তোমাকে প্রশ্ন করা হইলো এই এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য এখন কত, তাই না? খেয়াল করে দেখো এ বিন্দুটা, এ বিন্দু আর বি বিন্দু এই দুয়ের মধ্যে বিভব পার্থক্য কত? এই এ আর বি বিন্দুর মধ্যে কারা কারা আছে? 5 ভোল্টের ব্যাটারি আর 1 কিলো ওহমের রোধ। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত হবে? একটা হবে আমাদের এই ব্যাটারির জন্য বিভব সেটা, আরেকটা হবে রোধের অ্যাক্রসে আমাদের যে ভোল্টেজ সেটা। মজার ব্যাপার হচ্ছে কারেন্ট যেহেতু নাই, রোধের অ্যাক্রসে ভোল্টেজও নাই,
ভি সমান আই, আর আই এর মান শূন্য হলে রোধের অ্যাক্রসে ভোল্টেজ শূন্য। সো পুরো ভোল্টেজটা আসলে কে দিচ্ছে আমার এখানে? আমার দিচ্ছে হচ্ছে আমাদের এই 5 ভোল্টের ব্যাটারি। সো আলটিমেটলি আমাদের এ বি এর মধ্যে বিভব পার্থক্য এখানে কত হবে? জাস্ট 5 ভোল্ট হবে। ওকে, সো এই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। সো এই পুরা কেসগুলাই কিন্তু আমাদের আইডিয়াল ডায়োডের কেস। ওকে, সো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আমাদের কি পয়েন্ট দুইটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আইডিয়াল ডায়োড কি পয়েন্ট দুইটা মাথায় রাখতে হবে। যদি এরা ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে ডায়োডটা আসলে কি হয়ে যাবে? শর্ট হয়ে যাবে। আর যদি রিভার্স বায়াসে থাকে ডায়োডটা আসলে কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। সো এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস একটু মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের লেভেলে, সেটা হচ্ছে আমি একটু বলি। সেটা হচ্ছে মনে করো তোমাদেরকে এরকম বলা আছে কিছু ডায়োড, আমি একটু দেখাই। বেশি না, অল্প কয়টা দেখাবো, 4টা দেখাই। মনে করো একটা ডায়োড এরকম আছে, এইটা হচ্ছে গ্রাউন্ড, আর এইখানে ভোল্টেজ দেওয়া আছে -5। আরেকটা ডায়োড এইখানে হচ্ছে গ্রাউন্ড, এইখানে ভোল্টেজ দেওয়া আছে +5। আরেকটা ডায়োড মনে করো এইখানে এই অবস্থায় আছে, এইখানে ভোল্টেজ +5, এইখানে ভোল্টেজ হচ্ছে +8। আরেকটা ডায়োড এইভাবে আছে, এইখানে ভোল্টেজ আছে হচ্ছে +5 ভোল্ট। আচ্ছা, প্লাস দিব না, মনে করো -5 ভোল্ট, আর এই পাশটা আছে হচ্ছে -8 ভোল্ট। সো বেশ কয়েকটা ডায়োডের কানেকশন আছে। কোশ্চেন হচ্ছে কোন ডায়োড গুলা ফরওয়ার্ড বায়াস আছে, কোন ডায়োড গুলা রিভার্স বায়াস আছে, এটা চেনাটা জরুরি। কারণ যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলেই না কারেন্ট ফ্লো হবে, ওপেন শর্ট করার প্রসঙ্গ আসবে। আগে দেখে তো চিনতে হবে যে কোনটা কোন বায়াসে আছে। তো দেখো আমরা বলছিলাম এই যে বড় মাথাটা হচ্ছে পজিটিভ, ছোট মাথাটা নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। আগে নেগেটিভ পজিটিভ গুলো ডায়োডের অ্যাক্রসে চিহ্নিত করে নাও। সো ডায়োডের পজিটিভ মাথা অলওয়েজ বড় যে অংশটা সেটা, নেগেটিভ মাথাটা হচ্ছে সূচালো যে অংশটা সেটা। সো এখন আমাকে দেখতে হবে যে ডায়োডের যে পজিটিভ নেগেটিভ আছে বা পজিটিভ নেগেটিভ মাথা আছে ওটার সাথে আমাদের যে আমরা নিজেরা যে ভোল্টেজটা ডায়োডের অ্যাক্রসে দিছি, এই যে আমরা নিজেরা বেশ কিছু ভোল্টেজ দিছি না, গ্রাউন্ডিং করছি ওখানে -5 দিছি, এখানে গ্রাউন্ডিং করছি ওখানে 5 দিছি, এই ভোল্টেজ গুলো কিন্তু আমাদের নিজেদের দেওয়া। তো এই নিজেদের দেওয়া ভোল্টেজ গুলো আমাদের ডায়োডের অ্যাক্রসে পজিটিভ নেগেটিভ ভোল্টেজের সাথে ম্যাচ করতেছে কিনা, অর্থাৎ ডায়োডের পজিটিভের সাথে আমার হায়ার ভোল্টেজ আছে এবং ডায়োডের নেগেটিভের সাথে আমার লোয়ার ভোল্টেজ আছে কিনা। যদি তাই থাকে তাহলে কিন্তু আমাদের ফরওয়ার্ড বায়াস হবে, আর যদি তা না থাকে তাহলে আমাদের রিভার্স বায়াস হবে। চলো দেখি, এখানে গ্রাউন্ডিং মানে হচ্ছে 0 ভোল্ট, আর এইখানে আমাদের নেগেটিভ প্রান্তটার ভোল্টেজ হচ্ছে গিয়ে -5, আর গ্রাউন্ডিং যেহেতু আছে পজিটিভ প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0। এখন খেয়াল করে দেখো 0 অবভিয়াসলি -5-এর চাইতে বড়, তার মানে হাই ভোল্টেজটা আমাদের পি প্রান্তে আছে বা পজিটিভ প্রান্তে আছে। এইখানে আমাদের হাই ভোল্টেজটা আছে, হাই ভোল্টেজ, হাই ভি, আর আমাদের লো ভোল্টেজটা কিন্তু নেগেটিভ প্রান্তে আছে। তো এখানে আমি লিখতেছি লো ভি। সো অবভিয়াসলি এই জিনিসটা আসলে কি বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াসে আছে। আচ্ছা, এরপরেরটা আমরা একটু দেখি। এরপরে দেখো এইটা গ্রাউন্ড, এইটা হচ্ছে +5 ভোল্ট। তার মানে তোমরা জানো যে +5 অবভিয়াসলি 0 চাইতে বড়, এর মানে হচ্ছে আমাদের এই পয়েন্টে ভোল্টেজটা কিন্তু হাই ভোল্ট, আমি এইচ ভি লিখতেছি। আর এই পয়েন্টে যেটা হচ্ছে নেগেটিভ প্রান্ত বা এন প্রান্ত, সেই নেগেটিভ প্রান্তে আমাদের ভোল্টেজটা কিন্তু লো ভোল্টেজ, আমি এল ভি লিখতেছি। সো এইটাও কিন্তু অবভিয়াসলি আমাদের কি বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াসই আছে। আচ্ছা, এর পরেরটা আমরা একটু দেখবো, এর পরেরটা আসলে কি বলতে চাইছে। পরেরটাই দেখো, আমাদের এই যে পজিটিভ প্রান্তটার ভোল্টেজ দিছে 5 ভোল্ট, আর নেগেটিভ প্রান্তটার জন্য ভোল্টেজ দিছে 8 ভোল্ট। তার মানে আমাদের লো ভোল্টেজটা আছে এখন পজিটিভ প্রান্তে, হাই ভোল্টেজটা আছে নেগেটিভ প্রান্তে। সো এটা অবভিয়াসলি কি বায়াসে আছে? রিভার্স বায়াসে আছে। এর পরেরটা দেখো, আমাদের
পজিটিভ প্রান্তের সাথে আছে ভোল্টেজ হচ্ছে -5, আর নেগেটিভ প্রান্তের সাথে ভোল্টেজ হচ্ছে -8। সো অবভিয়াসলি আমাদের হাই ভোল্টেজটা আছে বাম পাশে, লো ভোল্টেজটা আছে ডান পাশে, মানে হাই ভোল্টেজটা আছে এই পজিটিভের সাথে, লো ভোল্টেজটা আছে আমাদের নেগেটিভের সাথে। এর মানে হলো এই পুরা জিনিসটা আসলে আমাদের কাঙ্ক্ষিত ফরওয়ার্ড বায়াসে আছে। ওকে, সো এইভাবে আমাদের ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস চিনতে পারলে আমরা কিন্তু খুব ইজিলি ক্যালকুলেশন গুলা করে ফেলতে পারবো আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে। এখন কথা হলো ভাই আইডিয়াল ডায়োড তো বুঝলাম, তো চলো এটার উপর আমরা কিছু প্রবলেম সলভ করি, মানে একটাই আছে এখানে। তো আইআইটি মেইন 2019-এ আসছিল, বলছে দুইটা আদর্শ ডায়োড আছে যাদের প্রত্যেকের ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বা সম্মুখ রোধ হচ্ছে 50 ওহম। তুমি দেখে বলো ভাই ডায়োডের আবার ফরওয়ার্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি? দেখো আমাদের এই যে ডায়োড, তাই না, এটা তো একটা ডায়োড। সো ডায়োডের অ্যাক্রসে সবসময় একটা ভোল্টেজ আছে, ছোট ভি। আর যদি এই ডায়োডটা কন্ডাক্টিং হয় তার অ্যাক্রস একটা কারেন্ট আছে, তাই না? এখন আমারে বলো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, ডায়োড তো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট, তাই না? সো ডায়োড চিন্তা না করে এটাকে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের যে সাইন, এরকম একটা আয়তকার সরু আয়তকার দড়ির মতো সাইন দেয়, এইটা কথা চিন্তা করো। অর্থাৎ এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টের অ্যাক্রসে একটা ভোল্টেজ আছে এবং এর মধ্য দিয়ে ধরে নিচ্ছি তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। তড়িৎ যদি প্রবাহিত হয় অবভিয়াসলি এর মধ্য দিয়ে একটা রেজিস্ট্যান্স আছে এই দুইটার অ্যাক্রসে, সেটা কত হবে? V/I, তাই না? তার মানে ডায়োডের কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, ঠিক না? ডায়োডের একটা রেজিস্ট্যান্স থাকতে পারে। তোমরা যদি ডায়োডের যে ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে বা গ্রাফ আছে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের জন্য, সেটা যদি একটু লক্ষ্য করো, আমাদের একটু মনে করায় দিই, সেটা হচ্ছে আমরা ওয়াই অক্ষ বরাবর আই কে প্লট করছিলাম, এক্স অক্ষ বরাবর ভি কে, তাই না? এবং আমরা ফরওয়ার্ড বায়াসের জন্য দেখছিলাম এইভাবে হচ্ছে শার্প রাইজ করে, তাই তো? আবার রিভার্স বায়াসের জন্য দেখছিলাম সে রাইজ করতেই চায় না, এরকম করতেই চায় না রাইজ, সে রাইজ আসলে করতেই চায় না। কিন্তু একটা পর্যায়ে সে ব্রেকডাউনে এসে অনেক বেশি মাত্রায় কিন্তু কারেন্ট ফ্লো শুরু করে। সো এইটা ছিল আমাদের রিভার্স বায়াসের জন্য, এইটা ছিল আমাদের ফরওয়ার্ড বায়াসের জন্য। তাহলে আমাদের বেশ কিছু পোর্শনে আমরা দেখছিলাম যে রিভার্স বায়াসের এই পোর্শনটাতে যেখানে কারেন্ট বাড়তেই চায় না, মানে নিচের দিকে সে নামতেই চায় না, ভোল্টেজ যতই দেই, ভোল্টেজ বাড়াচ্ছি কিন্তু কারেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। এর মানে হচ্ছে আমি ভি অনেক বাড়াচ্ছি, কারেন্ট আর চেঞ্জ হওয়ার নাম নাই। তার মানে আমাদের কারেন্টের পথে বাধা অনেক বেশি আছে। আমি ভোল্টেজ দিতেছি, কারেন্ট পাস বাড়তেছে না, তার মানে কারেন্টের পথে বাধা বেশি আছে। কারেন্টের পথে বাধা বেশি মানে হচ্ছে এই এলাকাটায় সে রোধ ফেস করছে অনেক বেশি। কিন্তু একটু পরেই দেখো আমাদের ব্রেকডাউনে যখন চলে গেছে রিভার্স বায়াসে, ধূপ করে কারেন্টটা অনেক বেশি বাড়া শুরু করছে। এই যে আমি আকাশি কালারের কালিতে যেই পোর্শনটুকু দাগ দিলাম, অর্থাৎ আমি দেখো ভোল্টেজ সামান্য একটু বাড়াচ্ছি, বাট কারেন্ট কিন্তু অনেক বেশি বাড়তেছে, তাই না? অনেক বেশি চেঞ্জ হচ্ছে, তার মানে বাধা এখন অনেক কমে গেছে। ভোল্টেজ কম দিলেও কারেন্ট অনেক বেশি ফ্লো করাইতেছে। বাধা যদি অনেক কমে যায় এর মানে হচ্ছে এই পয়েন্টে আমাদের রেজিস্ট্যান্স অনেক কম। ঠিক একইভাবে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তোমরা চিন্তা করো, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে তোমরা এটার ইকুয়েশনও জানো, যে যে কোনো একটা পয়েন্টে আমরা যদি এইরকম একটা স্লোপ অঙ্কন করি, এই স্লোপটা থেকে আমরা গতি ও রোধের মান বের করতে পারি। স্লোপের ওয়াই অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে হচ্ছে কারেন্ট, আর এক্স অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে হচ্ছে ভোল্টেজ। সো আমরা এই কারেন্ট এবং ভোল্টেজের অনুপাত থেকে গতি ও রোধটা আসলে বের করতে পারি। সো গতি ও রোধকে ডায়নামিক রেজিস্ট্যান্স বলা হয়, যেটাকে তোমরা জানো আরডি। এই আরডি সমান সমান আসলে ডেল ভি বাই ডেল আই। তাহলে এইখানে আমাদের যেই ছোট্ট ক্ষুদ্র অংশটা নিছি সেটার স্লোপ যদি আমি মাপতে চাই, এই জিনিসটা স্লোপ হয়ে যাবে ওয়াই অক্ষ বরাবর আছে আই, সো আই এর পরিবর্তন ডিভাইডেড বাই ভি এর পরিবর্তন। সো অ্যাকচুয়ালি গতি ও রোধের মানটা হবে 1/স্লোপ, তাই না? আচ্ছা, সেগুলো আমরা জানি। এই যে গতি ও রোধটা, এটা কিন্তু ডায়োডেরই রোধ। ডায়োডের অ্যাক্রসে কারেন্ট ফ্লো করার সময় ভোল্টেজ আমি দিছি, ওই ডায়োডের অ্যাক্রসে কারেন্ট যাওয়ার সময় সে কিছু বাধা পাচ্ছে, সেই বাধাটাই হচ্ছে গতি ও রোধ। ওকে, আর এই গতি ও রোধটাকে এখানে আসলে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স নাম দিয়ে আখ্যায়িত করছে। কাজে গতি ও রোধ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই মানে ফরওয়ার্ড রেজিস্ট্যান্স বা সম্মুখ রোধ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা জাস্ট ডায়োডের সাথে অ্যাটাচড অবস্থায় একটা রোধ আছে, এটুক বুঝো। এবং প্রশ্নে বলে দেওয়া আছে এই ডায়োড দুটো হচ্ছে আদর্শ ডায়োড।
আচ্ছা, সো আমরা এটাকে একটু নিজেদের মতো মডিফাই করে ফেলি। ডায়োড তো আছেই, ডায়োড দুইটা আইডিয়াল, কিন্তু ডায়োডের সাথে একটা কি আছে, একটা রোধ আছে। এই ডায়োডের সাথে একটা কি আছে, একটা রোধ আছে মনে মনে, গতীয় রোধ আছে বা সম্মুখ রোধ আছে। রোধের মানগুলো 50 ওহম। আচ্ছা, এখন দেখো ব্যাটারির সাথে এই ডায়োড গুলা কানেক্টেড আছে, তাই না? তো তোমাদের আমি বলছিলাম ব্যাটারির পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এইটা হচ্ছে 100 ওহম। তাহলে খেয়াল করে দেখো তো, ব্যাটারির এই যে পজিটিভ আর ডায়োডের পজিটিভ গুলা চিহ্নিত করি, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো ব্যাটারির পজিটিভ হচ্ছে এই পয়েন্টটা। তার মানে ব্যাটারির এই পজিটিভ ভোল্টেজটা এখানেও চলে আসছে এবং এখানেও চলে আসছে। কারণ এই যে গোলাপি কালারে তিনটা বড় বড় হচ্ছে ফুটা করলাম, এই তিনটা ফুটা বা তিনটা পয়েন্ট আসলে একই বিন্দু নির্দেশ করে, এবং এই প্রত্যেকটা বিন্দুতে আমাদের ব্যাটারির পজিটিভ ভোল্টেজটা চলে যাচ্ছে। তার মানে খেয়াল করে দেখে দুইটা ডায়োডের পজিটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ ভোল্টেজটা চলে গেছে। এর মানে হচ্ছে এই ডায়োড দুইটা যেহেতু তাদের নিজেদের যে পজিটিভ তার সাথে ব্যাটারির পজিটিভ ভোল্টেজ ম্যাচ করে, তার মানে এই ডায়োড দুইটাই ফরওয়ার্ড বায়াসে আছে। আর এই ডায়োড দুইটাই যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এবং ডায়োড দুইটাই হচ্ছে আদর্শ ডায়োড, তার মানে আমরা বলতে পারি এরা আসলে ফরওয়ার্ড বায়াসে থাকা অবস্থায় এই দুইটা ডায়োডই আসলে কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এই ডায়োডটাও শর্ট হয়ে যাবে। সেই ডায়োড দুইটা যদি শর্ট হয়, রেজিস্ট্যান্স তো আর হাওয়া হবে না, রেজিস্ট্যান্স কিন্তু থাকবে। তার মানে আমাদের এইখানটায় আমরা বলতে পারি 50 ওহম রেজিস্ট্যান্স, উপরের ব্রাঞ্চটা আঁকতেছি 150 ওহম আর একটা রেজিস্ট্যান্স। এবার মাঝের ব্রাঞ্চটা আঁকতেছি এইখানে 50 ওহম, আবার এইখানটায় 75 ওহম। এখন নিচের ব্রাঞ্চটা আঁকবো, নিচের ব্রাঞ্চে এইখানে 6 ভোল্ট, এইখানে হচ্ছে 100 ওহম। প্রশ্নে জানতে চাইছে যে ভাই 100 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কত, তাই না? তো চলো আমরা বের করি 100 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কত। তো এই যে এই 100 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো বাইর করতে দিচ্ছে। এখন পুরো সার্কিটটাকে সিম্পলিফাই করা কিন্তু এখন ডাল ভাত ব্যাপার তোমাদের কাছে। উপরের ব্রাঞ্চটা হয়ে যাবে 200 ওহম, নিচের ব্রাঞ্চটা হয়ে যাবে 125 ওহম, এবং সবার নিচের ব্রাঞ্চটা 6 ভোল্টের ব্যাটারি 100 ওহম। তাই যদি হয় আমাকে দেখতে হবে হচ্ছে 100 ওহমের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো এর ভ্যালু। তো এটা আমাদের চলে আসবে হচ্ছে 200 আর 125 কে প্যারালাল করলে কত হয়, মানে 8 আর 5-এর প্যারালাল, 8 × 5 = 40, 40/13। তাহলে এইখানটায় চলে আসবে হচ্ছে প্যারালাল করলে আসবে 40/13 × 25, আর নিচে আসবে এটা 100, এটা 6 ভোল্ট। সো আমাদের এই কারেন্টের ভ্যালু জানতে চাইছে। তো চলো আমরা হিসাব করি। ওকে, এটার ভ্যালু চলে আসতেছে, কারেন্টের ভ্যালুটা এত অ্যাম্পিয়ার। ওকে, সো এটা আমরা দেখে ফেললাম আইডিয়াল ডায়োডের কেস। এখন আমরা দেখব যে যদি তোমাকে এরকম মেনশন করা থাকে যে সিলিকন ডায়োড, জার্মেনিয়াম ডায়োড, তাইলে কি কাজ করতে হবে বা বিষয় আসলে কি হবে। দেখো এইভাবে যখন মেনশন করা থাকবে যে জিনিসটা হচ্ছে সিলিকন ডায়োড, তো এই জিনিসটা আসলে কি হয় দেখো। ডায়োড বেসিক্যালি তোমরা জানো যে ডায়োড আসলে কিভাবে তৈরি করা হয়, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর আর একটা হচ্ছে এন টাইপ, এই দুইটাকে একসাথে মিলে আমাদের ডায়োডটা তৈরি করা হয়। সো এইখানটায় যদি আমরা মনে মনে চিন্তা করি যে এই জায়গাটা হচ্ছে পি টাইপ, সো এইখানটায় বেশ কিছু হোল আছে। আর আমরা যদি এন টাইপ হিসেবে আঁকতে চাই এইখানটাকে, সো এইখানে বেশ কিছু ইলেকট্রন আছে। কমলা কালার গুলাকে আমি ইলেকট্রন চিন্তা করতেছি। সো অ্যাকচুয়ালি যখন আমাদের চার্জ ক্যারিয়ার গুলা ফ্লো করা শুরু করে, তখন কিন্তু তারা বাধাহীন ভাবে চার্জ ফ্লো করাইতে পারে না।
এই যে তোমরা দেখতেছো পি টাইপ এবং এন টাইপ, এই দুয়ের মধ্যে একটা বিভব প্রাচীর তৈরি হয়, ঠিক না? একটা ভোল্টেজ ব্যারিয়ার তৈরি হয় বা একটা বিভব প্রাচীর তৈরি হয়, যেটাকে ডিপ্লেশন লেয়ারও বলা হয়। তো এই বিভব প্রাচীরটাকে ভেদ করার জন্য ওকে কিন্তু কিছু ভোল্ট খরচ করতে হয় প্র্যাকটিক্যাল ক্ষেত্রে। সো বিভব প্রাচীরটাকে ভেদ করার ক্ষেত্রে দেখা যায় কি, ডায়োডটা যদি সিলিকন ডায়োডে নির্মিত হয়, এই বিভব প্রাচীরে ভোল্টেজ হয়ে যায় 0.7 ভোল্ট। ডায়োডটা যদি জার্মেনিয়ামের হয়, বিভব প্রাচীরে ভোল্টেজ হয় 0.3 ভোল্ট। ওকে, তার মানে হচ্ছে তোমাকে বলা হলো এরকম একটা বিষয় যে লেটস সে এইটা আমাদের একটা সিলিকন ডায়োড। সো সিলিকন ডায়োডের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। কারেন্ট ফ্লো করাইতে হলে অবশ্যই অবশ্যই এর অ্যাক্রসে যাওয়ার সময় তোমাকে 0.7 ভোল্ট বাধা বিপত্তি পার করতে হবে। ঠিক একইভাবে আমি যদি জার্মেনিয়াম ডায়োডের কথা বলি, জার্মেনিয়াম ডায়োড যখন যায় এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করে, তখন তোমাকে অবশ্যই অবশ্যই ডায়োডের অ্যাক্রসে 0.3 ভোল্ট বাধা পার হয়ে দেন সামনে আগাইতে হবে। সো একই কথা কিন্তু আমাদের এই ছবিটার জন্য প্রযোজ্য। এই ছবিতে আমাদের সিলিকন ডায়োড এবং জার্মেনিয়াম ডায়োডকে প্যারালালে লাগানো হয়েছে। সো প্যারালালে যদি লাগানো হয়, তোমার কাছে কারেন্ট যাওয়া দুইটা অপশন আছে। আগে আমাকে দেখতে হবে এরা আসলে ফরওয়ার্ড বায়াস আছে কিনা দুইজনই। দেখো ব্যাটারি পজিটিভ আর নেগেটিভ, ডায়োডের পজিটিভ, এই নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। সো ব্যাটারির পজিটিভ আর ডায়োডের পজিটিভ দেখো একই সাইডে আছে, তার মানে ব্যাটারির মন আর ডায়োডের মন ম্যাচ করছে, তার মানে কারেন্ট ফ্লো হবে। তো কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখন রাস্তা আছে দুইটা। একটা রাস্তা হচ্ছে আমাদের এই সিলিকনের পাথ ডায়োড পেরিয়ে যাইতে পারে, আর একটা পাথ হচ্ছে জার্মেনিয়াম পেরিয়ে যাইতে পারে, তাই না? এখন কথা হচ্ছে ভাই, এক পাশে আছে সিলিকন আর এক পাশে আছে জার্মেনিয়াম, অর্থাৎ এক পাশে বাধা আছে 0.7 ভোল্ট আর এক পাশে আছে 0.3 ভোল্ট। তো এই যে সিলিকন দিয়ে তুমি যদি যাইতে চাও, তোমাকে বাধা পার করতে হবে 0.7 ভোল্ট। যদি তুমি জার্মেনিয়াম দিয়ে যাইতে চাও, বাধা পার করতে হবে 0.3 ভোল্ট। এখন বলো, তুমি যদি কারেন্ট হইতা তুমি কোন পথ দিয়ে যাইতা? যেই পথে বাধা কম সেই পথ দিয়ে। সো কারেন্টও কিন্তু সেই নীতি অনুসরণ করে। কারেন্ট করে কি, সিলিকনকে ছেঁকা দিয়ে জার্মেনিয়ামের মধ্য দিয়ে কারেন্টটা ফ্লো করা শুরু করে। তার মানে এই পুরা সার্কিটে সিলিকন ডায়োড আসলে কি হয়ে যায়? অকার্যকর হয়ে যায়। সিলিকন ডায়োড অকার্যকর। ও কারেন্ট বলে তোমাকে দরকার নাই, তুমি শুধু শুধু বাধা বিপত্তি সৃষ্টি করো, আমি জার্মেনিয়ামকে নিয়ে সুখে থাকি। তো দেখো আলটিমেটলি শুধুমাত্র জার্মেনিয়াম ডায়োডটা অ্যাক্টিভ হবে, আর জার্মেনিয়াম ডায়োডটার মধ্য দিয়ে পার হওয়ার সময় এইখানটায় আমাকে কিছু বাধা পার হইতে হবে। সেই বাধাটা কত? 0.3 ভোল্ট বাধা পার হইতে হবে। তার মানে আমাদের ব্যাটারি ভোল্টেজ যদি হয় 12 ভোল্ট, তাই না? আমি যখন এই ডায়োডের মধ্য দিয়ে যাচ্ছি, আমার সেই 12 ভোল্ট থেকে কিছু পরিমাণ ভোল্টেজ খরচ হয়ে যাবে এই বাধাটাকে পার হইতে। সো আলটিমেটলি আমাদেরকে বুঝতে হবে যে এই 12 ভোল্ট ব্যাটারির শক্তি এইটাকে বাধা দিচ্ছে আমাদের এই জার্মেনিয়াম তার 0.3 ভোল্ট বাধা দ্বারা। সো আমাদের কিন্তু ইফেক্টিভ ভোল্টেজটা আর 12 ভোল্ট থাকতেছে না, 12 ভোল্টের চাইতে কমে যাচ্ছে। সো সেটা আমরা একটু দেখবো সামনেই। সো দেখো এখানে ছিল 5 কিলো ওহম, এবং এই পয়েন্টটা আমাদের পুরা ভোল্টেজ ড্রপটা হয়েছে বা আউটপুটটা আমরা মেজার করছি, যেটাকে ভি নট বলতেছি। তো যেটা বলছিলাম, আমরা এখানে একটা কেভিএল অ্যাপ্লাই করতে পারি। দেখো আমরা যদি ভি নট এর ভ্যালুটা বের করতে চাই, একটা কেভিএল অ্যাপ্লাই করাই যায়। কেভিএলটা কিভাবে অ্যাপ্লাই করা যায়? আমি যদি এইভাবে লুপ ঘুরি, তো এইভাবে লুপ ঘুরলে প্রথমে আমি কাকে পাবো? এই 12 ভোল্টকে পাবো, তাই না? সো এই 12 ভোল্টটা আমরা লিখি -12 প্লাস 12 ভোল্ট পাইলাম। 12 ভোল্ট পাওয়ার পর কাকে পাইলাম? এই ডায়োডটাকে পাইলাম। এই ডায়োড আমাকে বাধা দিচ্ছে কত ভোল্ট দ্বারা? 0.3 ভোল্ট দ্বারা, তাই না? তার মানে এই ডায়োডের টার্গেটই হচ্ছে আমার ভোল্টেজটাকে কমায় দেওয়া। সো এই জিনিসটাকে আমরা এইভাবে ডিজাইন করি যে যদি তোমার এইরকম ভাবে ডায়োড গুলা থাকে, আমরা ডায়োডটাকে মনে মনে উঠায় দিই। উঠায় দিয়ে দেখো এটা হচ্ছে ব্যাটারি 12 ভোল্ট, এখানে ডায়োডটা ছিল, ডায়োডটাকে আমরা তুলে দিতাম। আর ডায়োডটার কাজ কি ছিল? 0.3 ভোল্ট বাধা তৈরি করা। তাইলে ডায়োডটাকে উঠায় দিয়ে আমি যদি 0.3 ভোল্টের একটা ব্যাটারি লাগাই দিতে পারি, তাইলে আমার কার্য সিদ্ধি হয়ে যায়। তাহলে আমরা ডায়োডটাকে উঠাই দিলাম, এইখানে একটা ব্যাটারি লাগাই দিলাম। ব্যাটারি ভোল্টেজ কত? 0.3 ভোল্ট। ব্যাটারি পোলারিটিটা লক্ষ্য করো, বামে প্লাস ডানে মাইনাস, অর্থাৎ
কারেন্ট যখন বাম থেকে ডান দিকে যাচ্ছিল, ব্যাটারি হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালে জাম্প করছে। তার মানে ওই কারেন্টের অ্যাক্রসে যে ভোল্টেজটা ছিল বা যে ভোল্টেজ নিয়ে সে যাচ্ছিল ওটা ডিমোশন হয়েছে। তো শুরুতে সে ব্যাটারিটাকে 12 ভোল্ট দিছিল, সেখান থেকে তার 0.3 ভোল্ট ডিমোশন হয়ে গেছে, অর্থাৎ ড্রপ হয়ে গেছে। তো এইভাবে আমরা ব্যাটারিটা ওই কারণে ডিজাইন করছি, ড্রপ হয়েছে ভোল্টেজ। ওকে, তো দেখো এটা হচ্ছে 5 কিলো ওহম। 5 কিলো ওহম অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা হচ্ছে V0। সো বলতেছিলাম কেভিএল এর কথা, এবার তুমি কেভিএল অ্যাপ্লাই করো। -12 প্লাস 0.3 চলে আসবে এখানে, কারণ এখানে পজিটিভটাকে দেখছে, আর প্লাস হচ্ছে V0, তাই না? ঘুরে ঘুরে কত কাকে পাইছি? V0টাকে পাইছে। তো এই তো এখানে আমরা V0 বসাই দিলাম, সমান কত আসবে? 0। তো এখানে V0 সমান চলে আসবে 11.7 ভোল্ট। সো এটাই হচ্ছে আমাদের আনসার, যদি সার্কিটটা এমন থাকতো। কিন্তু কোয়েশ্চেন করা হয়েছে কি, যদি আমি জার্মেনিয়াম ডায়োডটাকে উল্টায় দিই, এতক্ষণ তো সোজা আছে, যদি আমি এটাকে উল্টায় দিই তাহলে ভিনোটার মানের পরিবর্তন হবে নাকি, মানে এই ভ্যালুটা চেঞ্জ হবে নাকি? তো চলো নতুন একটা স্লাইড নিয়ে আমরা দেখি যে যদি আমরা এই সার্কিটটাকে উল্টায় দিতাম তাহলে ভ্যালু আসলে চেঞ্জ হইতো নাকি। তো আমাদের সার্কিটটা এরকম ছিল, সিলিকন ডায়োড যেমন থাকা থাকবে, জার্মেনিয়াম ডায়োডটা উল্টায় যাবে। তো এইটা ছিল আমাদের 12 ভোল্ট। এখন খেয়াল করে দেখো, এটা ছিল সিলিকন ডায়োড, এটা হচ্ছে জার্মেনিয়াম ডায়োড। তো আমাদেরকে আগে দেখতে হয় যে কোন কোন ডায়োড ফরওয়ার্ড বায়াসে আছে বা কোন কোন ডায়োডের সাথে ব্যাটারি ভোল্টেজ ম্যাচ করছে। এখানে দেখো আমাদের ব্যাটারি ভোল্টেজের পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে সিলিকন ডায়োডের পজিটিভ ম্যাচ করছে, কিন্তু সিলিকন ডায়োডের এটা নেগেটিভ, এটা জার্মেনিয়াম ডায়োডের এইখানে নেগেটিভ, এইটা হচ্ছে পজিটিভ। তাহলে দেখো আমাদের ব্যাটারি পজিটিভের সাথে এই জার্মেনিয়াম ডায়োডের পজিটিভ কিন্তু ম্যাচ করে না, এখন উল্টায় গেছে। তার মানে আমাদের এই জার্মেনিয়াম ডায়োডটা এখন আছে সে রিভার্স বায়াসে, আর আমাদের সিলিকন ডায়োডটা একমাত্র আছে ফরওয়ার্ড বায়াসে। তাহলে কারেন্ট কোন দিক যাবে? কারেন্টের কিন্তু এখন রাস্তা বন্ধ হয়ে গেছে একটা। সে আগে চয়েস করতে পারতো সিলিকন আর জার্মেনিয়ামের মধ্যে, কিন্তু এখন জার্মেনিয়াম পোল্টি মারছে, উল্টে গেছে, রিভার্স বায়াসে চলে গেছে, ওদিক দিয়ে কারেন্ট আর ফ্লো হইতে পারবে না। তাহলে বাকি আছে একটাই রাস্তা, ধরতে হবে সিলিকনকে। সে সিলিকনকে ধরলো, সিলিকনকে ধরলে পরে এই জায়গাটায় শুধু চলে আসলো সিলিকন ডায়োড, এখানটায় রেজিস্ট্যান্স এই। সো সিলিকন ডায়োড এটা প্লাস এটা মাইনাস, এর অ্যাক্রসে ভোল্টেজটাকে ড্রপ করে 0.7 ভোল্ট, এটা হচ্ছে ব্যাটারি। তাহলে চলো এটাকে আমরা একটু ডিজাইন করি। এখন কি বলছিলাম, এই যে ডায়োড আছে এটাকে রাখার কোনো দরকার নাই, কি করতে হবে? ব্যাটারি দিয়ে রিপ্লেস করে দাও। ব্যাটারি ভোল্টেজ কত হবে? যত ভোল্ট আমার ডায়োডটা বাধা দিচ্ছিল, 0.7 ভোল্ট। তো এটা হচ্ছে 12, এটা হচ্ছে 0.7, এটা হচ্ছে প্লাস মাইনাস V0। সো পুরা লুপে তুমি যদি কেভিএল অ্যাপ্লাই করো এখানে পেয়ে যাবা -12 প্লাস 0.7 প্লাস V0 সমান 0। তাহলে এখান থেকে তুমি পাবা V0 সমান সমান 11.3 ভোল্ট। ওকে, সো দেখো আমাদের ভোল্টেজ কিন্তু ড্রপ করছে, জাস্ট আমরা একটা ব্যাটারি মানে একটা ডায়োড জাস্ট উল্টায় দিছি। সো উল্টানোর আগে আমাদের V0টা ছিল হচ্ছে 11.7 ভোল্ট, আর উল্টানোর পরে আমাদের V0টা হয়ে গেছে 11.3 ভোল্ট। সো এটা ছিল আমাদের উল্টানোর আগে, আর এইটা ছিল আমাদের কি উল্টানোর পরে। এই তো, সো ডায়োড রিলেটেড আশা করি তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়েছে। এখন চলো আমরা ট্রানজিস্টরের দিকে যাই। সো এই ট্রানজিস্টর নিয়ে কথাবার্তা আসলে আমাদের অনেক ডিপ আলাপ আলোচনার ব্যাপার স্যাপার আছে, সো যেগুলো তোমাদের অলরেডি মাস্টার ক্লাস এবং ম্যারাথন ক্লাসে আশা করি কভার করা হয়েছে। তো চলো তা আমি আবার একটু তোমাদের একটু বলে দিই। সো এইখানে একটা ট্রানজিস্টর সার্কিট দেখতে পাচ্ছ, এটা দেখে আসলে ভয় পাওয়ার কিছু নাই যে এরকম ছিঁড়া ছিঁড়া লাগতেছে কেন। এখানে আসলে প্রত্যেকটা প্রান্ত দেখো গ্রাউন্ডিং করা আছে। সো গ্রাউন্ডিং করা থাকলে সবগুলাকে তুমি একটা নোড হিসেবে বিবেচনা করতে পারো, মানে সবগুলার মধ্যেই একটা কানেকশন আছে, কমন কানেকশন, সবগুলো আসলে গ্রাউন্ড।
তো যাই হোক, তাহলে দেখো এইখানে তোমাদের দেখতেই পাচ্ছে একটা বেজ, এমিটার, কালেক্টর মিলে একটা ট্রানজিস্টর তৈরি হয় সেটা আছে। এবং এই জায়গাটা হচ্ছে আমাদের বেজ, আমরা জানি। তারপরে এই নিচের দিকে যেটা নামছে সেটা হচ্ছে এমিটার। সো এইটাকে আমরা বলি বা এমিটার। সো মনে রাখবা যেইটা হচ্ছে মাঝামাঝি থাকবে তার সাপেক্ষে কমন হবে। সো এই পুরা সার্কিটে দেখো মাঝে কি আছে, এমিটার। তার মানে এই সার্কিটটা আমি না দেখেই বলতে পারতেছি এটা আসলে একটা কি সার্কিট, এটা হবে একটা কমন ইমিটার সার্কিট বা কমন ইমিটার ট্রানজিস্টর। যাই হোক, আর এই পাশে তাহলে কি আছে, কালেক্টর। সো আমাদের এই জায়গাটা হচ্ছে কালেক্টর। আর এখানে দেখো ইমিটারের দিকে কারেন্টার ফ্লো দেখানো হয়েছে। তার মানে আমরা যদি একটু তোমাদেরকে মনে করায় দিতে চাই যে এই পাশে থাকতো হচ্ছে ইমিটার, এই জায়গাটায় থাকতো হচ্ছে বেজ, এখানটায় থাকতো হচ্ছে কালেক্টর। তাহলে আমাদের ইমিটারের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে বাম দিকে। কারেন্ট ফ্লো যদি বাম দিকে হয় আমাদের বুঝতে হবে ইলেকট্রনের ফ্লো হবে কোন দিকে, ডান দিকে। ইলেকট্রনের ফ্লো যদি ডান দিকে হয়, ইলেকট্রন মানে হচ্ছে নেগেটিভ চার্জ, তার মানে নেগেটিভ চার্জের ফ্লো হচ্ছে ডান দিকে। সো নেগেটিভ চার্জের ফ্লো যদি ডান দিকে হয় আমাকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে আমাদের এই ইটা ছিল হচ্ছে এন টাইপ, আর সিটাও ছিল হচ্ছে কি এন টাইপ, আর মাঝখানে বিটা ছিল পি টাইপ। এই বি এর পরিমাণ কিন্তু অনেক কম থাকে, এই এন এর পরিমাণটা অনেক বেশি থাকে এমিটারে। সো এমিটারে যেহেতু এন টাইপ যুক্ত করা আছে বা ইলেকট্রন বা থেকে ডানে ফ্লো হচ্ছে, তার মানে অবশ্যই এমিটারে ছিল নেগেটিভ চার্জ বা ইলেকট্রন। যে ইলেকট্রন গুলা বারবার আমাদের পি টাইপের বেসকে ধাক্কা মারতেছিল, ইলেকট্রনের ধাক্কার চোটে বেজ আর টিকে থাকতে পারে নাই। এই ইলেকট্রন গুলা বেসকে পার হইছে তো হইছেই, বেজের মধ্যে হালকা পাতলা মারামারি হইছে, মারামারির পরে বাদ বাকি যত ইলেকট্রন আছে সব আবার কালেক্টর দিয়ে বের হয়ে গেছে। সো আলটিমেটলি ইলেকট্রনটা এইভাবে ফ্লো করছে। ঠিক আছে, ইমিটার থেকে বেজিকে একটু মারামারি করছে, কিছুটা কমছে, তারপর আবার কালেক্টর দিয়ে ফ্লো হয়ে গেছে। এই কারণে আসলে বলা হয় যে এই যে ইমিটার, এইখানে আমাদের চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন ছিল অনেক বেশি। তো এই ইলেকট্রনের কারণে আমাদের কারেন্টের পরিমাণ, ইমিটার কারেন্টও ছিল অনেক বেশি। ওকে, কিন্তু বেইজের ক্ষেত্রে দেখা যায় কি, বেইজের ক্ষেত্রে আমাদের যে চার্জ ক্যারিয়ার সেটা হচ্ছে পি টাইপ, আর বেইজটার জায়গাটা থাকে খুব ছোট। অর্থাৎ জায়গা যদি ছোট থাকে বেইজের, তাইলে তার চার্জ ক্যারিয়ারের সংখ্যাটাও কম থাকবে। চার্জ ক্যারিয়ারের সংখ্যা কম থাকার কারণে আমাদের বেইজের যে কারেন্ট আইবি সেটাও কিন্তু যথেষ্ট কম হয়, কার রেসপেক্টে, এমিটার কারেন্টের রেসপেক্টে। আর ওই যে বললাম বেইজের যেহেতু পি টাইপ আছে আর এমিটার থেকে এন টাইপ যাচ্ছিল, ওই এন টাইপ অনেক অনেক এন টাইপ চার্জ ক্যারিয়ার অল্প সংখ্যক পি টাইপ চার্জ ক্যারিয়ার সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হওয়ার কারণে কিছু পরিমাণ এন টাইপ চার্জ ক্যারিয়ার কিছু পরিমাণ পি টাইপ চার্জ ক্যারিয়ারের সাথে বিক্রিয়া করে বা কি বলা হয় এটাকে, মারামারি করে প্রশমিত হয়ে যায়। তাহলে স্টিল আরো অনেক বেশ কিছু পরিমাণ এন টাইপ চার্জ ক্যারিয়ার বাকি থাকে, সেগুলা কি করে বেস থেকে সুন্দর মতো কালেক্টরে চলে যায়। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি কালেক্টরেও কারেন্টের পরিমাণ বা চার্জ ক্যারিয়ার সংখ্যা ভালোই আছে, কিন্তু সেটা কিন্তু এমিটারের চাইতে কম। তাইলে এই যে কম হয়েছে, কম হওয়ার জন্য দায়ী কে? এই কম হওয়ার জন্য দায়ী হচ্ছে বেস কারেন্ট বা বেইজের চার্জ ক্যারিয়ার। এই কারণেই বলা হয় যে আইসি সমান সমান আইই মাইনাস আইবি। তো এখান থেকে আমরা তোমাদের পরিচিত জিনিসটা বলতে পারি যে আইই সমান সমান আইসি প্লাস আইবি। অর্থাৎ এমিটার কারেন্টটাই সবচেয়ে বেশি, বেজে মারামারির কারণে কিছু খরচ হয়, বাকি অংশ কালেক্টরে চলে যায়। তো আমরা ট্রানজিস্টরের বেসিকটা একটু হালকা পাতলা ঘুরে আসলাম। তো চলো আবার ফিরে আসি এখানে। তো এটা হচ্ছে আমাদের কালেক্টর, তাই না? কালেক্টরের সাথে দেখো একটা রোধ দেওয়া আছে, এই রোধের মান হচ্ছে আরসি। ওকে, আর এইখানে আরো একটা বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে, এটা হচ্ছে ভিসিসি। তোমরা যদি ভোল্টেজ গুলার পোলারিটির দিকে একটু খেয়াল করো, আমাদের ভিসিসি এটা দেখো পজিটিভ দেওয়া আছে, এই পাশটা হচ্ছে পজিটিভ। অথচ আমাদের কালেক্টর যেটা ছিল, সি পয়েন্ট যেটা ছিল, এটা আসলে কি ছিল বলো তো দেখি? এন টাইপ ছিল, কারণ এটা একটা এনপিএন ট্রানজিস্টর। আমি বলতে চাচ্ছিলাম এটা এন পি এনপিএন ট্রানজিস্টর। তো আমাদের কালেক্টর ছিল এন টাইপ, অথচ এন টাইপের সাথে আমাদের এই ভিসিসি পজিটিভ প্রান্ত যুক্ত করা আছে। সো আমাদের এই পুরা কালেক্টরটা বা কালেক্টরের লুপটা বা কালেক্টর এমিটার লুপটা কোন বায়াসে আছে? পজিটিভের সাথে সরি, কালেক্টরের নেগেটিভ প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত অ্যাড করছে, তাহলে পুরাটা রিভার্স বায়াসে আছে। তো তোমরা জানো যে আমাদের
অ্যাক্টিভ মোডে, ট্রানজিস্টরের অ্যাক্টিভ মোডে ইনপুট যেই লুপটা থাকে দ্যাট ইজ বেজ এমিটার লুপ, সেই বেজ এমিটার লুপটা থাকে আমাদের ফরওয়ার্ড বায়াসে। আর আউটপুট যে লুপটা থাকে দ্যাট ইজ আমাদের এমিটার কালেক্টর লুপ, সেটা থাকে হচ্ছে রিভার্স বায়াস। ওকে, সো এই সার্কিটটা কিন্তু আমাদের সেই কন্ডিশন ফুলফিল করতেছে। সো আমরা এক নজর অনেক কিছু দেখলাম। আচ্ছা, তো তোমাদের বইতে বেশ কিছু ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন গুলো আমি তোমাদের একটু মনে করায় দিই। যেমন তোমাদের প্রবাহ বিবর্ধনের একটা ইকুয়েশন আছে, প্রবাহ বিবর্ধন, প্রবাহ বিবর্ধন এটাকে বলা হয় বিটা। সো বিটা সমান সমান তোমরা জানো যে আইসি বাই আইবি। ওকে, তারপরে আরেকটা আছে, সেটা হচ্ছে বিবর্ধন গুণক বলে বা আলফা বলে ডিরেক্টলি অনেকে, ঠিক আছে। তো আলফাটা আমরা বলি কি, আলফা সমান সমান হচ্ছে আইসি বাই আইই। এই বিটা আর আলফার মধ্যে আবার একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে বিটা সমান সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 - আলফা, আর আলফা সমান সমান হচ্ছে বিটা ডিভাইডেড বাই বিটা প্লাস 1। ওকে, আশা করি আমি ঠিক লিখছি। ওকে, সো এইগুলা তোমাদের একটু মনে করায় দিলাম যে প্রিভিয়াসলি এই জিনিসগুলা ছিল। ওকে, আচ্ছা, আর আমরা আমাদের ইনপুট একটা সিগন্যাল দেই ট্রানজিস্টরের ইনপুট লুপে। সো ইনপুট সিগন্যালের জন্য আমাদের একটা ভোল্টেজ থাকে, ঠিক আছে। ইনপুট সিগন্যালের জন্য আমাদের যে ভোল্টেজটা থাকে সেটাকে আমরা ভি ইন বলে থাকি। আর এই ভি ইনপুট বা ভি ইন এর ভ্যালুটাকে তোমাদের বইতে এইভাবে লেখা আছে, সেটা হচ্ছে আইবি ইন্টু আর ইনপুট। ওকে, আইবি ইন্টু আর ইনপুট। একটা হচ্ছে আইবি কারেন্ট, আইবি কারেন্ট মানে হচ্ছে বেস কারেন্ট। আর আর ইন, আর ইন মানে হচ্ছে ইনপুট লুপের রেজিস্ট্যান্স, ইনপুট লুপের রেজিস্ট্যান্স। এখন তোমরা পাশের সার্কিটটা দেখে বলবা যে ইনপুট লুপের রেজিস্ট্যান্স আসলে কোনটা। দেখবা তোমাদের বইতে যত ট্রানজিস্টর আছে সবগুলোর ইনপুট লুপে একটা মাত্র রেজিস্ট্যান্সই আছে, এবং সেই রেজিস্ট্যান্সটাকে আর বি বলা হচ্ছে। তো এই রেজিস্ট্যান্সটা আসলে কিছুই না, এই রেজিস্ট্যান্স হচ্ছে বেইজের রেজিস্ট্যান্স, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, তো এই রেজিস্ট্যান্সটা আসলে কার রেজিস্ট্যান্স? বেইজ রেজিস্ট্যান্স। ওকে, তাহলে আমরা ইনপুট সিগন্যালটা দেখে ফেললাম, আর আমাদের একটা আউটপুট সিগন্যাল আছে। আউটপুট সিগন্যালটাকে ভি আউট লেখা হয়। সো আউটপুট সিগন্যালটা নরমালি মাপা হয় সাধারণত এই আরসি এর অ্যাক্রসে, এই আরসি এর অ্যাক্রসে আমাদের আউটপুটটা মাপা হয়। আর এই আরসি এর মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট কি পরিমাণ ফ্লো হয়? আইসি পরিমাণ ফ্লো হয়। ওকে, সো আমরা ভি আউটপুট সমান বলতেই পারি যে ভি আউটপুট সমান সমান হচ্ছে আইসি আরসি। কিন্তু এখানে দেখো একটা ভুল আছে, ভুলটা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু মুছে দেখাই জিনিসটা। আমাদের এমিটার কারেন্ট ফ্লো হচ্ছে এই নিচের দিকে আইই, ভালো কথা। বেস কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে আইবি। তাহলে কালেক্টর কারেন্ট কোন দিক ফ্লো হবে? এই দিক ফ্লো হবে, আইসি। আইসি এখান দিয়ে আসবে এই পয়েন্টে, আইবি এখান দিয়ে আসবে এই পয়েন্টে, আইসি আর আইবি মিলে এই আইই তৈরি করবে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই আইসি কারেন্টটা এই রোধের মধ্য দিয়ে কিভাবে ফ্লো হচ্ছিল? এই উপরের দিকে ফ্লো হচ্ছিল আইসি। আচ্ছা, আর আমাদের ভোল্টেজটা মাপা হচ্ছিল এইভাবে। তাহলে খেয়াল করে দেখো তো, ভোল্টেজটা যেভাবে মাপা হচ্ছিল সেই ভোল্টেজের নেগেটিভ প্রান্ত দিয়ে আইসিটা ঢুকতেছে আর পজিটিভ প্রান্ত দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ভি নট এর ভ্যালুটা কি আইসি আরসি হওয়া উচিত নাকি মাইনাস আইসি আরসি হওয়া উচিত? বুঝতেই পারতেছো, মাইনাস আইসি আরসি হওয়া উচিত। তো এটা আমাদের হয়ে যাবে মাইনাস আরসি আইসি, তাই না? আচ্ছা, তাহলে এইখানে একটা মাইনাস আসবে। এখন আমাদের আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যাল, এখানে আমরা যেটা করছি যে সিগন্যালের বিবর্ধনটাকে আমরা মাপতে যাচ্ছি। সিগন্যালের এই বিবর্ধনটা মাপা হচ্ছে ভোল্টেজের সাপেক্ষে। তো এই কারণে এই জিনিসটাকে আমরা বলি ভোল্টেজ অ্যামপ্লিফিকেশন বা ভোল্টেজ বিবর্ধন। ওকে, তো আমরা যদি ভোল্টেজ বিবর্ধন মাপতে চাই, ভোল্টেজ বিবর্ধনের ইংলিশটা হচ্ছে ভোল্টেজ অ্যামপ্লিফিকেশন। সো এইটাকে আমরা এ ভি দ্বারা প্রকাশ করছি বইতে। সো এ ভি সমান সমান হচ্ছে ভি আউটপুট বাই ভি ইনপুট। আর খেয়াল করে দেখো আমাদের ভি আউটপুট বাই ভি ইনপুট আসলে কত আসবে? উপরে চলে আসবে মাইনাস আইসি
আর সি, নিচে চলে আসবে আইবি আর ইনপুট বা আর বি যাই বলো না কেন, তো আর বি লিখতে পারো। তাহলে দেখো তো উপরে আসলে কি চলে আসলো, উপরে যেটা চলে আসলো এই যে মাইনাস আইসি আইবি, এই পুরা জিনিসটাকে লেখা যায় না মাইনাস বিটা, লেখাই যায়। আর পাশে চলে আসতেছে আর সি বাই আর বি, সো মাইনাস বিটা আর সি বাই আর বি। তাহলে আলটিমেটলি আমাদের ভোল্টেজের যে বিবর্ধন সেটা থাকতেছে মাইনাস বিটা আর সি বাই আর বি। এবং মাথায় রাখতে হবে এই আর সিটা আসলে কোনটা। তোমরা খেয়াল করে দেখো, আমরা এই লুপটাকে বলছিলাম ইনপুট লুপ, এই লুপটাকে আউটপুট লুপ। এই আউটপুট লুপের অ্যাক্রসে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে আর সি, একটা মাত্র রেজিস্ট্যান্সই আছে, এবং এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট মাপা হচ্ছে। সো চাইলে আমরা এই রেজিস্ট্যান্সটাকে আউটপুট রেজিস্ট্যান্স বলতে পারি না? বলতেই পারি। সো আমাদের এই আর সিটা আসলে আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট আর, এটাকে অনেক সময় আর আউটপুটও লেখে। আর তোমাদের বইতে দেখবা যে এই আর বি এর জায়গায় আর ইন লেখা আছে, সো অলরেডি বলে ফেলছি আর বিটা আসলে ইনপুট রেজিস্ট্যান্স, যেটাকে আর ইনও লেখা হয়ে থাকে। সো আলটিমেটলি আমরা এত সব কথাবার্তা শেষে যেটা পাইছি, একটা পাইছি হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন, সেটার ভ্যালু হচ্ছে মাইনাস বিটা ইনটু আর আউটপুট বাই আর ইনপুট। ওকে, আর তোমাদের বইতে আরেকটা আছে, সেটা হচ্ছে পাওয়ার অ্যাম্প্লিফিকেশন, যেটাকে আমরা এপি বলি। তাহলে এটা কত আসবে? এটা কোয়াইট ইজি, সেটা চলে আসবে হচ্ছে পাওয়ারের ক্ষেত্রে আসলে সূত্রটা কি ইউজ হয়, ভি স্কোয়ার বাই আর ইউজ হয়। তাহলে এইখানে চলে আসবে, তোমরা দেখবা তোমাদের বইতে বিটা স্কোয়ার আর আউট বাই আর ইন। ওকে, তো আমি এখানে পাওয়ারের ক্ষেত্রে আর মাইনাসটাকে নিলাম না, পাওয়ারের ক্ষেত্রে মাইনাসটা কোনো সিগনিফিকেন্স নাই। সো একটা হচ্ছে আমাদের ভোল্টেজ বিবর্ধন বা এভি এর ফর্মুলা, আর একটা হচ্ছে পাওয়ারের বিবর্ধন বা এপি এর ফর্মুলা। তোমাদের বইতে আছে জিনিসটা। কথা হইলো আমি পুরাতন কাসুন্দি কেন ঘাটতেছি, সেটা হচ্ছে আমি এই জিনিসটাই দেখাবো, এই কথাগুলোই বলবো। আমি জাস্ট ট্রানজিস্টরের কিছু বেসিক কথাবার্তা আগে বলতেছি, কারণ এই টপিকটা তোমাদের একটু ঝামেলা আছে। তো চলো আমরা বলতেছিলাম যে কেন আমি আসলে মাইনাস বিটাটা নিলাম। মাইনাস বিটা যে হয়েছে এটা তো আসলে তোমাদের অলরেডি আশা করি বিশ্বাস করছো। তো এখন এটার অ্যাপ্লিকেশনটা একটু দেখাবো। দেখো, আমরা যে কাজটা করি, তোমরা তোমাদের বইতে দেখছো যে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, তাই না? সো অ্যাম্পলিফায়ার হিসেবে কেন কাজ করে তোমাদের বইতে এইভাবে বলা আছে যে এটা মনে করো একটা ইনপুট সিগন্যাল টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, এইরকম। খুবই ভালো কথা। তাহলে তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে যে টাইমের রেসপেক্টে তো এটা চেঞ্জ হচ্ছে, তাহলে বলো তো আউটপুট সিগন্যালটা কেমন হবে। তুমি চোখ বুজে বলে দিছো যে আউটপুট সিগন্যালটা বইতে বলে দেওয়া আছে যে 180 ডিগ্রি উল্টে যাবে এবং আউটপুটটা অনেক বড় হবে, ঠিক না? যেটা স্বাভাবিক, যে অ্যাম্পলিফায়ার হিসেবে যেহেতু কাজ করতেছে। কিন্তু বড় হচ্ছেই বা কেন আর উল্টাচ্ছেই বা কেন, কারণটা আসলে কি? দেখো, কারণটা আসলে সূত্রের মধ্যেই লুকায় আছে। আমাদের আউটপুট সিগন্যাল আর ইনপুট সিগন্যালকে তুমি যদি রেশিও করো, সেটাই হচ্ছে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন। আর সেটাই ভ্যালুই হচ্ছে মাইনাস বিটা ইনটু আর আউটপুট বাই আর ইনপুট। খেয়াল করে দেখো আমাদের ইনপুট ভোল্টেজের সাথে আউটপুট ভোল্টেজের সম্পর্কটা আসলে কি। আমি যদি এইভাবে লিখি ভি নট সমান সমান মাইনাস বিটা আর আউটপুট বাই আর ইনপুট ইনটু ভি ইনপুট, জাস্ট নিচের ভি ইনপুট দিয়ে গুণ দিছি। খেয়াল করে দেখো তো একটা সার্টেন ট্রানজিস্টরের জন্য এই জিনিসটা ফিক্স থাকে না? সবুজ কালারের কালিতে যা লিখছি ফিক্স থাকে, ভালো। এবং একটা সার্টেন ট্রানজিস্টরের জন্য এই বৈশিষ্ট্যটা তোমরা জানো যে বিটার ভ্যালু অনেক বড় হয়, তাই না? একের চাইতে অনেক বড় হয়। বিটার ভ্যালু নর্মালি 50, 100, 200 এরকম রেঞ্জের হয়। তার মানে অলরেডি এই বিটাটা আমাদের আউটপুট সিগন্যালটাকে ইনপুট সিগন্যালের তুলনায় বর্ধিত করতেছে। আচ্ছা, ইনপুটের সাথে বিটা গুণ হচ্ছে। আরেকটা প্রপার্টি হচ্ছে আউটপুট লুপে কোন বায়াস থাকে? রিভার্স বায়াস, তাই না? আর ইনপুট লুপে কোন বায়াস থাকে? ফরওয়ার্ড বায়াস। তাহলে আউটপুট লুপে আউটার লুপ থাকে হচ্ছে রিভার্স বায়াস। এখন আমরা বলো রিভার্স বায়াসে রেজিস্ট্যান্স বেশি হবে না কম হবে? অবভিয়াসলি অনেক বেশি হবে, তাহলে আর আউটপুট অনেক বেশি থাকে। আচ্ছা, আর ইনপুট লুপে কি বায়াস থাকে? ফরওয়ার্ড বায়াস থাকে। ফরওয়ার্ড বায়াস যদি থাকে এইখানে আর ইনপুট কি হবে? ফরওয়ার্ড বায়াসে কারেন্ট সুন্দর মতো ফ্লো হয়, অর্থাৎ বাধা কম থাকে, রেজিস্ট্যান্স থাকে কম।
এর মানে আমরা বুঝে নিতে পারতেছি যে আর আউটপুট বাই আর ইনপুট, উপরের অংশটা বড় আর নিচের অংশটা ছোট, তাহলে এই অনুপাতটা অবভিয়াসলি একের চাইতে অনেক বড় হবে। তাহলে এইখানে দুইটা ফ্যাক্টর কাজ করতেছে, একটা হচ্ছে বিটা এমনিই বড়, তার উপর আবার আর আউটপুট বা আর ইনপুট, এই অনুপাতটা অনেক বড়। তাহলে দুইটা বড় অনুপাত গুণ হয়ে আরো অনেক বড় হবে। এই বড় ফ্যাক্টরটা আমরা ইনপুটের সাথে গুণ দিলেই আমরা আউটপুটটাকে পাচ্ছি। তার মানে আমাদের ইনপুটটার এইখানটায় যদি মনে করো হয় 10 ভোল্ট, আমাদের আউটপুটটা হয়ে যাবে অনেক 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 বড়। আউটপুটটা আমরা আন্দাজ করতে পারি, আউটপুটটা হয়তো এই 10 ভোল্ট হবে না, হয়তো 100 ভোল্ট হয়ে যাবে, অনেক বড় হবে, তাই না? আউটপুটটা এখন আঁকলাম না, কেন আঁকি নাই? ওই যে বলছে না 180 ডিগ্রি শিফট হয়, উল্টায় যায় কেন? দেখো, আমি বলছি যে বিটা গুণ হয়েছে আর আউটপুট বা আর ইনপুট গুণ হয়েছে, সবই ঠিক আছে, একটা জিনিসকে আমি ইগনোর করে গেছি, সেটা হচ্ছে মাইনাসটা। দেখো, ইনপুটের সাথে খালি কিন্তু বিটার এই রোধের অনুপাতে গুণ হয় নাই, মাইনাসটাও কিন্তু গুণ হয়। তার মানে ইনপুট যখন আমার 10 ভোল্ট থাকতেছে, আমার আউটপুট থাকার কথা 100 ভোল্ট, কিন্তু সেটা 100 ভোল্ট থাকতেছে না, আগের মাইনাস গুণ হয়ে এটা হয়ে যাচ্ছে -100 ভোল্ট। তার মানে আমাদের এই ইনপুটটা যখন 0 ভোল্ট থেকে মনে করো আস্তে আস্তে বাড়তেছে, বেড়ে ধরো 5 ভোল্টের জায়গায় আসছে, তাই না? 5 ভোল্টের জায়গায় আসছে, আর আমাদের আউটপুটটা ইনপুটের চাইতে অলওয়েজ মনে করো যে 10 গুণ বেশি দেখায়, বিবর্ধন হয়েছে যেহেতু, ধরে নাও 10 গুণ বেশি দেখায়। তাহলে ইনপুট যখন 10 ভোল্ট দেখায়, আউটপুট দেখে 100 ভোল্ট। ইনপুট যখন 5 ভোল্ট দেখাবে, আমরা ধরে নিচ্ছি আউটপুট দেখাবে 50 ভোল্ট। কিন্তু সেই যে 50টা দেখাবে, সেটা কোন দিক দেখাবে? আগে একটা মাইনাস আছে না, -50 দেখাবে। ও যখন 10, ও দেখাবে -100, তাই না? তার মানে আমাদের বাম পাশের ইনপুট সিগন্যালটা প্রথমে শিফট হচ্ছিল উপরের দিকে, বাট আমাদের আউটপুটটা শিফট হবে নিচের দিকে। ঠিক আছে? এরপরে যখন এই যে পিকে পৌঁছায় গেল, পিকে পৌঁছানোর পর দেখো আমাদের ইনপুট সিগন্যালটা আস্তে আস্তে নামতেছে। ইনপুট নামতেছে মানে ইনপুট কমতেছে, তাহলে আউটপুট কি হবে? আগে একটা মাইনাস আছে, বাড়তে থাকবে, আউটপুট সুন্দর মতো বাড়ছে। ইনপুট এই পয়েন্টে আসলো, ঠিক আছে, এই পয়েন্টে আসার পর সে আরো নামতেছে, নামতে নামতে একদম নিচে চলে আসছে, আর এই পয়েন্টে আসার পর আমাদের আউটপুট আরো বাড়তেছে, বাড়তে বাড়তে একদম উপরে চলে আসছে। একটা সাইকেল কমপ্লিট করব, এখন দেখো ইনপুটটা আস্তে আস্তে বাড়তেছে, আউটপুট তাহলে কি হবে? আস্তে আস্তে কমবে। এই, তো এটাই হচ্ছে আমাদের আউটপুট, এটাই হচ্ছে আমাদের ইনপুট। দেখো দুইটা ফেজ, দেখো দুইটা গ্রাফের, এটা ডিগ্রি শুরু হয়েছিল 0 ডিগ্রি থেকে, আর এটা দেখেই বোঝা যাচ্ছে 180 ডিগ্রি শিফট হয়ে গেছে, তাই না? আর দেখেই বুঝতে পারতেছে এইটা যদি হয় 10 ভোল্ট, চোখের আন্দাজেই বলে দেওয়া যায় যে এই যে চূড়াটা আছে, এটা অবশ্যই অবশ্যই 10 ভোল্ট হবে না, এটা হয়তো 100 ভোল্ট হইতে পারে, অথবা 1000 ভোল্ট হইতে পারে। কিসের উপর ডিপেন্ড করে? এটা ডিপেন্ড করে হচ্ছে আমাদের বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুটের উপর, মানে অ্যাম্পলিফিকেশনের উপর ডিপেন্ড করে। তো আশা করি তোমরা বুঝছো ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন আসলে কিভাবে কাজ করে। ওকে, সো এই পুরা জিনিসটাই কার্যকর হয় তখনই যখন আমাদের ট্রানজিস্টরটা অ্যাক্টিভ মুডে থাকে। তো তুমি বলবা ভাই অ্যাক্টিভ মুডটা একটু কি আসলে? সেই পুরা জিনিসটা আমি একটু বলি, যে এই জিনিসটা কাজ করে হচ্ছে অ্যাক্টিভ মুডে। অ্যাক্টিভ মুড আসলে খুবই সোজা একটা জিনিস। অ্যাক্টিভ মুড, এখানে আমাদের যে ইনপুট যে লুপটা থাকে, ইনপুটের যে লুপটা থাকে, ইনপুট থাকে হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসে, আউটপুট থাকে হচ্ছে রিভার্স বায়াসে। তাইলেই হচ্ছে এটা হয়ে যায়, এটা হয়ে যাবে আমাদের অ্যাক্টিভ মুড। তো এরকম আরো বেশ কিছু মুড আছে। আরেকটা পরিচিত মুডের নাম হচ্ছে গিয়ে তোমাদের কাট অফ, কাট অফ মুড। কাট অফ মুডের অর্থ হচ্ছে কোনো লুপেই কোনো কারেন্ট ফ্লো হবে না, সব কাট হয়ে যাবে। তো কাট হওয়ার ক্ষেত্রে ইনপুট থাকবে রিভার্স বায়াসে, আউটপুটটাও থাকবে হচ্ছে রিভার্স বায়াসে। আচ্ছা, আরেকটা মুড আছে, যে মুডটা আমরা এই কোয়েশ্চেনটাই ছিল, সেটা হচ্ছে আমাদের স্যাচুরেশন। স্যাচুরেশন মানে কারেন্ট ফ্লো হবে তো হবে, হইতে হইতে একদম স্যাচুরেটেড হয়ে যাবে, আর যাওয়ার জায়গা নাই, আর যাবে কোন দিক দিয়ে? আর যাওয়ার জায়গা নাই। তাহলে স্যাচুরেশন মুডের কন্ডিশনটা হচ্ছে যে এইখানে আমাদের ইনপুটও থাকবে ফরওয়ার্ড বায়াসে, আউটপুটও থাকবে ফরওয়ার্ড বায়াসে। তো এই তিনটা মুডের কথা আমরা জানলাম, এখন এই তিনটা মুডের দিকে একটু তাকায় দেখো তো,
তিনটা মোডে আউটপুটে কোন জায়গায় কারেন্টের ভ্যালু সবচেয়ে বেশি হবে? দেখো, তিনটা মোডের মধ্যে দুইটা মোডে আউটপুট থাকে রিভার্স বায়াসে, একটা মাত্র মোড স্যাচুরেশন মোডে আউটপুট থাকে ফরওয়ার্ড বায়াসে। সো অবভিয়াসলি স্যাচুরেশন মোডেই আমাদের আউটপুট লুপে কারেন্ট ম্যাক্সিমাম হবে, ঠিক না? এর মানে হচ্ছে আমাদের আউটপুট লুপে কারেন্ট কখন ম্যাক্সিমাম হবে? স্যাচুরেশন মোডে। সো আমাদের কোশ্চেনটা আমরা এখন পড়বো কি বলছে। একটা কমন এমিটার বিবর্ধক এনপিএন ট্রানজিস্টর ব্যবহৃত হয়েছে। প্রবাহ বিবর্ধন দেওয়া আছে, মানে বিটা দেওয়া আছে 250, আর সি দেওয়া আছে, ভিসিসি দেওয়া আছে। ন্যূনতম কত ভূমি প্রবাহের জন্য, মানে আইবি এর মানটা জানতে চাইছে, আমাদের ভিসিই সম্পৃক্ত হয়ে যাবে। ওকে, সো আমাদের কত ভূমি প্রবাহের জন্য ভিসিই সম্পৃক্ত হবে? আমাদের ভিসিসি দেওয়া আছে, প্রবাহ বিবর্ধন দেওয়া আছে, আরসি দেওয়া আছে। তো এখানে আমরা অনেক আঁকা ঝোঁকা করছি, চলো আমরা পুরা সার্কিটটা দেখি। তো ট্রানজিস্টর আমরা নরমালি যেরকম আঁকি ওরকম আঁকবো। তো এটা হচ্ছে আমাদের আরবি, আর এইটা হচ্ছে কি আমাদের বেজ, এটা ছিল আমাদের ইমিটার, কারেন্ট এইভাবে ফ্লো হচ্ছিল, আর এইটা ছিল আমাদের কালেক্টর ভিসিসি, এটা ছিল আরসি। ওকে, আচ্ছা, তো আমাদেরকে বলে দিচ্ছে যে ভিসিই সম্পৃক্ত হয়ে যাবে, তো এই পয়েন্টটা ছিল আমাদের সি। তার মানে ভিসিই সম্পৃক্ত হওয়া মানে হচ্ছে আমাদের, আমরা যদি ভিসিইটাকে আইডেন্টিফাই করতে চাই, দেখো আমি ভিসিই ভোল্টেজটাকে আইডেন্টিফাই করে ফেলছি। এই পয়েন্টটা যদি ই হয়, এই পাশে কোনো রোধ নাই, তাহলে এই যে এই পয়েন্টটা কত হবে? ই হবে, একই পয়েন্ট। ঠিক একইভাবে এই পয়েন্টটা যদি সি হয়, এই পয়েন্টটাও কত হবে? সি হবে। সো আমরা সি আর ই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভিসিই পেয়ে গেছি। প্রশ্নে বলতেছে এই ভিসিইটা সম্পৃক্ত হয়ে যাবে। এখন সম্পৃক্ত হওয়া মানেটা কি? সম্পৃক্ত হওয়ার মানে হচ্ছে ভিসিই সম্পৃক্ত, এই সম্পৃক্তের ইংলিশ কথাটাই হচ্ছে স্যাচুরেশন। তার মানে ভিসিইটা স্যাচুরেশনে চলে যাবে। স্যাচুরেশন তাহলে যাচ্ছে কি? ভিসিই। আর ভিসিই এই ভোল্টেজটা কোন লুপ জুড়ে আছে? আউটপুট লুপ জুড়ে আছে। তার মানে এখানে আমাদের পুরা ট্রানজিস্টরটাই কোন মোডে আছে? স্যাচুরেশন মোডে আছে। এবং আমাদের আউটপুট লুপটা স্যাচুরেশন মোডের জন্য আমরা দেখছিলাম কোন বায়াসে থাকে? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে থাকে। ভালো কথা। আর ফরওয়ার্ড বায়াসে যদি থাকে, অবশ্যই অবশ্যই আমাদের এই আউটপুট লুপের যেই কারেন্ট, সেই কারেন্টটা ম্যাক্সিমাম হবে। আর আউটপুট লুপে একটা মাত্র কারেন্টই ফ্লো করে, সেটা কি? কোন কারেন্ট? আইসি কারেন্ট। আমরা শুধুমাত্র যেখানটায় আউটপুট মাপা হয় সেটার দিকে ফোকাস করে বলতেছি যে আউটপুট কারেন্টটা কত? আইসি কারেন্ট। ভালো। তো আমাদের আউটপুট কারেন্ট হচ্ছে আইসি কারেন্ট। আইসিটা তাহলে কি হবে? যেহেতু ফরওয়ার্ড বায়াসে আছে, আইসি এর মানটা তখন ম্যাক্সিমাম হবে। এখন কথা হলো ভাই, আইসি ম্যাক্সিমাম হবে বুঝলাম, কিন্তু আইসি এর ইকুয়েশনটা কি? আইসি পাবো কিভাবে? এক কাজ করো, আমরা এই যে দেখো, এই যে গোলটা দিছি, এই পুরা গোলের মধ্যে তুমি চাইলে কেভিএল অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? এইভাবে চিন্তা করো, মনে করো যে আমাদের এই পয়েন্টটা হচ্ছে সি, ঠিক আছে? সেই পুরাটা হচ্ছে কি আমাদের ভিসিই। তুমি যদি এই পুরা লুপে কেভিএল অ্যাপ্লাই করো, তুমি দেখবা যে আমাদের ভিসিই সমান সমান চলে আসবে ভিসিসি মাইনাস আইসি আরসি। এই সূত্রটা তো আমাদের বইতেও আছে। ওকে, তো এখান থেকে আমরা চাইলে আইসি এর ভ্যালুটা বের করতে পারি। আইসি হয়ে যাবে ভিসিই, সরি, মাইনাস ভিসিই প্লাস ভিসিসি ডিভাইডেড বাই আরসি। ওকে, তাহলে খেয়াল করে দেখো, আমাদের আইসি সমান সমান ভিসিসি মাইনাস ভিসিই ডিভাইডেড বাই আরসি। এখন কোয়েশ্চেনে দেখো কি কি বলে দেওয়া ছিল। কোয়েশ্চেনে বলা ছিল যে আমাদের আরসি হচ্ছে 1 কিলো ওহম আর ভিসিসি হচ্ছে 10 ভোল্ট। সো চলো আমরা একটু দেখি। দেখো, আমাদের এইখানটায় আরসি হচ্ছে 1 কিলো ওহম ফিক্সড, ভিসিসি হচ্ছে 10 ভোল্ট ফিক্সড। তাহলে আমাদের আইসিটা কার উপর ডিপেন্ড করবে? আইসি কেবলমাত্র আমাদের এই ভিসিই এর উপর ডিপেন্ড করবে। আইসির ম্যাক্সিমাম মিনিমাম হওয়ার সাথে কার স্বার্থ জড়িত বা কে জড়িত? ভিসিই জড়িত। তাহলে আমাকে বলো তো আইসিটা কখন ম্যাক্সিমাম হবে?
দেখেই বুঝতে পারতেছো আইসি তখনই ম্যাক্সিমাম হবে যখন ভিসিই টা 0 হবে। সো ভিসিই যখন 0 ভোল্ট হবে আইসি হয়ে যাবে ম্যাক্সিমাম, আর সেই ম্যাক্সিমাম আইসি এর ভ্যালুটা হবে আমাদের ভিসিই, সরি ভিসিই তো শূন্য, তাহলে ভিসিসি মাইনাস শূন্য ডিভাইডেড বাই আর সি, ঠিক না? এটাই হবে আমাদের আইসি এর ম্যাক্সিমাম ভ্যালু। সো যেহেতু স্যাচুরেশন মুডের কথা বলতেছে, সো স্যাচুরেশন মুডের জন্য কিন্তু আমরা এই কথাগুলো বলতেছি যে ভিসিসি বাই আরসি। তাহলে ভিসিসি ছিল 10, আরসি ছিল হচ্ছে কত 1 কিলো ওহম, সো এটা চলে আসবে মিলি অ্যাম্পিয়ারে, 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে মেরে কেটে আমাদের থাকতেছে কি ম্যাক্সিমাম কালেক্টর কারেন্ট, সেটা চলে আসতেছে আমাদের কত মিলি অ্যাম্পিয়ার, 10 মিলি অ্যাম্পিয়ার। ডান। কাজ কিন্তু এখনো শেষ হয়নি, মাত্র আমরা আইসি কে পাইছি, বাট আমাদের কোয়েশ্চেনে ভূমি প্রবাহ বা বেস প্রবাহের কথা জানতে চাইছিল। এখন এটার বের করা খুবই সোজা, তোমরা তো জানো বিটা সমান সমান আইসি বাই আর আইবি। তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি আইবি বের করতে পারবা। আইবি সমান হবে আইসি বাই বিটা। আইসি কত 10 মিলি অ্যাম্পিয়ার, বিটা কত, বিটা ছিল 250। ক্যালকুলেশন করে আইবি এর মানটা মিলি অ্যাম্পিয়ার ইউনিটে পেয়ে যাবা। সো স্যাচুরেশন মুড নিয়ে যত কথাবার্তা ছিল আমি আসলে সবই এক্সপ্লেন করে নিছি। আমি যদি হয়তো বিস্তারিত মোটামুটি বলে ফেলছি আর কি, ঠিক আছে। আর অ্যাম্পলিফায়ারে তোমাদের কনফিউশন ছিল সেটাও কিন্তু বলে দিছি। তো এই কোয়েশ্চেনটাকে টার্গেট করে আমি তোমাদের ট্রানজিস্টরের বেসিকটা আসলে আলটিমেটলি বলে ফেলছি পুরাটাই। ওকে, কারণ তোমরা অনেকে আমাকে বলছো যে প্রাইভেট গ্রুপে যে ভাই এই চ্যাপ্টারটা সমস্যা, তো এটা একটু বিস্তারিত বলে দিলাম। তো চলো আমরা এখন একটা ইজিয়ার কোয়েশ্চেন দেখবো। তো এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে। এই কোয়েশ্চেনে একটা গ্রাফ দেখানো আছে, গ্রাফটা হচ্ছে আইসি ভার্সেস আইবি গ্রাফ। আর আইসি আর আইবি কে দেখেই তোমাদের একটা কথা মাথায় মনে পড়ে যায় যে ভাই বিটার ভ্যালুটা ছিল আইসি আর আইবি এর অনুপাত। তাহলে এইখানে ওয়াই অক্ষ বরাবর আইসি কে প্লট করা হয়েছে, এক্স অক্ষ বরাবর আইবি কে প্লট করা হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা যদি একটু খেয়াল করো এখান থেকে যে এখানে আসলে হইছেটা কি। এখানে তুমি যে কোনো পয়েন্ট যদি নাও দেখবা বিটার একটা ভ্যালু তুমি পেয়ে যাবা। সেই বিটার ভ্যালুটা কত হবে, তুমি যে কোনো পয়েন্ট নিতে পারো, প্রত্যেকটা পয়েন্টে দেখবা বিটার ভ্যালু হিসাব করে দেখবা চলে আসবে। আমি যদি দুইটা পয়েন্টের পার্থক্য নিয়েও কাজ করি, তোমাদের বইতে হয়তো এইরকম আছে যে বিটা সমান আইসি বাই আইবি কোথাও লেখা আছে। তোমরা যদি পার্থক্য চিন্তা করো, দ্যাট ইজ আমি আইসি আর আইবি কে নিব না, আমি ডেল্টা আইসি কে নিব আর ডেল্টা আইবি কে নিব, এবং এদের অনুপাতও যদি করো দেখবা বিটার ভ্যালুটা সেম সেম এক কালার আসতেছে, ঠিক আছে, একই জিনিস। তাহলে আমরা আইসি আর আইবি এর পার্থক্য নিয়ে তার অনুপাত করি। তাহলে আমরা মাঝের দুইটা পয়েন্টকে একটু টার্গেট করি। মাঝের দুইটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট, এটা আর একটা পয়েন্ট। একটা পয়েন্টের জন্য দেখো আমাদের এক্স স্থানাঙ্ক দেওয়া আছে 200। ওকে, এক্স স্থানাঙ্ক দেওয়া আছে হচ্ছে 200। আচ্ছা, তাহলে এইখানে একটু ভুল হয়েছে, ভুলটা হচ্ছে এই বরাবর হবে আইসি আর এই বরাবর হবে আইবি। ওকে, একটু হালকা কারেকশন, এই বরাবর হবে আইসি আর এই বরাবর হবে আইবি। তাহলে আমাদের এক্স স্থানাঙ্ক দেওয়া আছে 200, এখানটায় দেওয়া আছে 300। তাহলে খেয়াল করে দেখো আমাদের এক্স অক্ষ বরাবর পরিবর্তন হচ্ছে 300 মাইনাস 200, আর ওয়াই স্থানাঙ্ক দেওয়া আছে 10, এখানে দেওয়া আছে 15। তাহলে আমরা চাইলেই গ্রাফের স্লোপটা বাইর করতে পারি। স্লোপটা কত হবে, স্লোপটা হবে ওয়াই অক্ষের পরিবর্তন 15 মাইনাস 10, এক্স অক্ষের পরিবর্তন 300 মাইনাস 200। তাহলে স্লোপ চলে আসবে 5/100, ক্যালকুলেশন করলে 1/20। সো স্লোপ চলে আসতো। স্লোপে দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর কাকে প্লট করছে, আইবি কে, আর এক্স অক্ষ বরাবর কাকে, আইসি কে। তাহলে স্লোপটা আসলে কি নির্দেশ করে, স্লোপ নির্দেশ করে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আইবি আর এক্স অক্ষ বরাবর আইসি। ওকে, সো এই জিনিসটা আমরা দেখে ফেললাম। সো এই স্লোপের ভ্যালুই আমরা পাইছি হচ্ছে 1/20। সো আমরা অ্যাকচুয়ালি আইবি বাই আইসি এই ভ্যালুটা পাইছি হচ্ছে 1/20, আর আইবি বাই আইসি উল্টাটাই হচ্ছে আইসি বাই আইবি বা বিটা। তাহলে আমরা বিটার ভ্যালু কত পেয়ে যাবো, এখান থেকে বিটার ভ্যালুটা পেয়ে যাব 20। সো বিটার ভ্যালুটা আমরা দেখে ফেললাম। এখন আমরা দেখব যে বিটার ভ্যালুটাকে কাজে লাগে আমরা ভোল্টেজ এবং ক্ষমতার বিবর্ধন বের করব।
আর কোয়েশ্চেনে বলে দিছে দেখো ইনপুট এবং আউটপুট রেজিস্ট্যান্স 100 ওহম এবং 100 কিলো ওহম। সেটার কথা তোমাদের অলরেডি বলতেছিলাম যে আসলে জিনিসটা কি হবে। আমাদের আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 100 কিলো ওহম আর ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে 100 ওহম। ওকে, নাইস। এখন দেখো ভোল্টেজ বিবর্ধন এবি সমান বিটা ইন্টু আর আউটপুট বাই আর ইনপুট। বিটার ভ্যালু কত? 20। আউটপুট কত? 100 কে। ইনপুট কত? 100। ওকে, তাহলে দেখো এটা কত চলে আসবে? 20 ইন্টু 1000, তার মানে ভোল্টেজ বিবর্ধন হচ্ছে 20,000। আচ্ছা, এখন আমরা দেখবো পাওয়ারের অ্যামপ্লিফিকেশন মানে এপি। এপি বলছিলাম বিটা স্কয়ার আর আউটপুট বাই আর ইনপুট। এটা চলে আসবে 20 স্কয়ার, এখানে 10 কিউব। এটা চলে আসবে 400 গুণন 10 কিউব, 4-এর পর 5টা শূন্য। ওকে, সেই সূত্রগুলো অলরেডি কিন্তু পড়ায় আসছি আমি, কাজে এখানে খুব ইজিলি অঙ্কটা করে দিতে পারতেছি। আচ্ছা, এখন দেখো ট্রানজিস্টরের আরেকটা প্রবলেম। এই প্রবলেমেও দেখো এই সম্পৃক্ত হওয়ার কথা বলা আছে, তার মানে মুডটা হচ্ছে স্যাচুরেশন মুড। তো এই ট্রানজিস্টরটা দেখে তোমাদের অনেকেই হচ্ছে ভয় পেয়ে যাও, আমি নিজেও পার্সোনালি ভয় পাইতাম এটা দেখে শুরুতে। তো অ্যাকচুয়ালি তোমরা ভয় যেটা পাও সেটা হচ্ছে এই যে এগুলাকে দেখে, একটা ক্যাপাসিটার, তারপরে একটা এসি সিগন্যাল, তারপরে এইখানটা একটা ক্যাপাসিটার, একটা এসি সিগন্যাল, তাই না? এগুলাকে দেখে ভয় পাও। মনে রাখবা তোমাদের লেভেলে এসি সার্কিটের কোনো অ্যানালাইসিস নাই, মানে এসি সিগন্যাল নিয়ে তোমাদের কোনো কাজ নাই। তোমরা যখন ভার্সিটিতে ট্রিপল ই কোর্স পাবা তখন সেগুলো নিয়ে কাজ আছে। তো যেহেতু তোমাদের লেভেলে এগুলা নিয়ে কাজ নাই, তোমরা মনে মনে ধরে নিবে এই জায়গাগুলো নাই, এগুলা বাদ, এগুলা নিয়ে তোমার কেউ হিসাব করতে বলে নাই, এগুলা বাদ। তাহলে এগুলা যদি বাদ হয় তাহলে সার্কিট আর কে থাকতেছে? সার্কিটে থাকতেছে হচ্ছে আমাদের, সার্কিটটা শুরুই হচ্ছে এখান থেকে, একটা বায়াসিং ভোল্টেজ যাচ্ছে, এখান থেকে রেজিস্ট্যান্স যাচ্ছে, আরবি যাচ্ছে, দেন হচ্ছে এই যে আমাদের এখান থেকে বেজ হয়ে ইমিটার, কমন ইমিটার সার্কিট, এনপিএন ট্রানজিস্টর, এখান থেকে তারপরে বাকি অংশটুকু। ওকে, আর এইখানে ফিনিশটা হচ্ছে এই রেজিস্ট্যান্স, আরসি রেজিস্ট্যান্স বা আউটপুট রেজিস্ট্যান্স, আর এখানে একটা বায়াসিং ভোল্টেজ আছে ভিসিসি, এইখানে গিয়ে শেষ হচ্ছে। সো মেইন সার্কিট আমি সবুজ কালারে কালিতে যেটা আঁকছি সেটা। ওকে, সো এই সার্কিটটা আমরা অ্যানালাইসিস করব। প্রশ্নে বলে দেওয়া আছে যে আমাদের এই যে ভিবিবি আর ভিসিসি এই দুইটার মধ্যে দেখো একটা টান দেওয়া আছে, একটা টিক চিহ্নের মতো দেওয়া আছে এরকম। ধরো সার্কিটটা বা ব্যাটারিটা ভিবিবি, এইখানে এরকম একটা টান দেওয়া আছে। এই টান দেওয়ার মানে হচ্ছে আমি চাইলেই ভিবিবিটা চেঞ্জ করতে পারি। অর্থাৎ বায়াসিং ভোল্টেজটা আমি মনে করি একবার 0 দিলাম, একবার 1 ভোল্ট দিলাম, একবার 2 ভোল্ট দিলাম, একবার 5 ভোল্ট দিলাম, এরকম চেঞ্জ করতে পারি। আবার দেখো ভিসিসি তো একই ঘটনা ঘটাইছে। মনে করো এই পাশে আমার ভিসিসি আছে, আমি এটাকে কন্ট্রোল করতেছি, একবার আমি এটাকে 3 ভোল্ট দিলাম, আরেকবার 10 ভোল্ট দিলাম, আরেকবার 7 ভোল্ট দিলাম, এরকম। অর্থাৎ আমি চেঞ্জ করতে পারি। তো বলছে এই সরবরাহ ভোল্টেজ মানে সাপ্লাই ভোল্টেজ ভিবি, এটাকে আমরা চেঞ্জ করতে পারবো কত থেকে কত ভোল্ট পর্যন্ত? 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত। ভালো কথা। সো ভিবি কে আমি চেঞ্জ করতেছি। প্রশ্নে দেখো ভিসিটার মান বলে দিচ্ছে, ভিসিসি বলে দিচ্ছে 5 ভোল্ট, তার মানে ভিসিসি আমি চেঞ্জ করতে পারবো চাইলে, বাট এই মুহূর্তে ভিসিসির ভ্যালু হচ্ছে 5 ভোল্ট, এটাকে চেঞ্জ করার কোনো অপশন নাই। আর বিটার ভ্যালু বলা আছে ডিসি বিটা। দেখো বিটার ভ্যালু ডিসি তে বলা আছে, মানে হচ্ছে এইখানে এসি সার্কিটে অ্যানালাইসিস দরকার নেই, তুমি খালি ডিসি কে নিয়ে চিন্তা করবে, এই কারণে তোমাকে বিটা ডিসি দেওয়া আছে। তারপরে এইখানে আর এ বলা হচ্ছে, বাট এটা আসলে আর এ না, এটা আমি বলি আমাদের এই যে এইটা হচ্ছে আর সি আর এইটা হচ্ছে আর বি। ওকে, সো তোমরা এটা না বললেও বুঝতা, কারণ হচ্ছে দেখো আর সি এর ভ্যালুটা অনেক বড় 100 কিলো ওহম, আর আর বি এর ভ্যালুটা অনেক ছোট 1 কিলো ওহম। সো এইটা অবভিয়াসলি আউটপুট রেজিস্ট্যান্স, এটা হবে ইনপুট রেজিস্ট্যান্স। আচ্ছা, ভিবিই এটা বলে দেওয়া আছে 1 ভোল্ট। ভিবিই টা কত? এই যে আমাদের এই পয়েন্টটা ছিল আমাদের বেস, এই পয়েন্টটা ছিল আমাদের কালেক্টর, এই পয়েন্টটা ছিল আমাদের ইমিটার। আমাদের ভিবিইটা বলে দেওয়া আছে 1 ভোল্ট। ভালো। প্রশ্নে বলা হচ্ছে যে ন্যূনতম যে ভূমি প্রবাহ মানে আইবি এবং ইনপুট ভোল্টেজের জন্য ট্রানজিস্টরটা সম্পৃক্ত হয়ে যাবে সেইটা বের করতে হবে। তাহলে ইনপুট ভোল্টেজটা আমাদের কত? ভিবিবি, এই ভ্যালুটা বের করতে হবে। এবং একই সাথে আমাদের
ভূমি প্রবাহ বা আইবিটাও বের করতে হবে। কোন কন্ডিশনের জন্য? যেই কন্ডিশনে ট্রানজিস্টর সম্পৃক্ত হয়ে যাবে, মানে স্যাচুরেশন মোডে চলে যাবে, মানে আউটপুট লুপটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে। আর আউটপুট লুপ যখন ফরওয়ার্ড বায়াসে চলে যাবে, আমরা জানি আইসি এর ভ্যালুটা তখন ম্যাক্সিমাম হবে। এবং একটু আগে প্রুফটা দেখে আসছি, আইসি এর ভ্যালুটা তখন হয়ে যায় ভিসিসি বাই আরসি। আর এখানে ভিসিসি বলে দেওয়া আছে 5 ভোল্ট, আরসি বলে দেওয়া আছে 100 কিলো ওহম। তাহলে এখানে চলে আসবে 0.05 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইসি এর ভ্যালু, তাই না? আচ্ছা, তো আমরা ওই তো আরসি পাইছি 100 ছিল, এটা বসায় দিছি। তারপরে আরবি বলে দেওয়া আছে, যাই হোক আইসি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের কাজটা হচ্ছে আইবি বের করা। আইবি বের করা কোয়াইট ইজি। আইবি সমান সমান হবে আইসি বাই বিটা। তাহলে দেখো আইসি ছিল 0.05 মিলি অ্যাম্পিয়ার, বিটার ভ্যালু 250। এটা করলে এখানে মিলি অ্যাম্পিয়ার ইউনিটে আমাদের আইবিটা চলে আসবে। তাহলে আমাদের একটা কাজ শেষ, আইবি পেয়ে গেছি আমরা। একটা কাজ শেষ, আমরা হচ্ছে আইবিটা পেয়ে গেছি। এখন আমাদের বের করতে হবে ভিবিবিটা কত। তো দেখো আমাদের ভিবিবিটা এখন বাইর করতে হবে। সো ভিবিবি এটা আবার কেমনে বের করব, এটা হচ্ছে তোমাদের কোয়েশ্চেন। সেটা আমি একটু নতুন একটা স্লাইড নিই, সেখানে একটু দেখাই। তাহলে আমাদের ভিবিবিটা ছিল এই জায়গাটা, সার্কিটটা ছিল এমন, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আরবি, রোধ ছিল 1 কিলো ওহম, আর এই জায়গাটা ছিল ই, এই জায়গাটা ছিল বি। প্রশ্নে বলে দেওয়া আছে এই ভি বিই মানে বি থেকে ই তে যাওয়ার পথে আমাদের একটা ভোল্টেজের পতন হয়, সেই পতনটা হচ্ছে 1 ভোল্ট, যদি আমি ভুল না করি, তাই বলে দেওয়া আছে 1 ভোল্ট। তাহলে আমাকে দেখতে হবে এই ভিবিবিটা আসলে কত। তোমাকে অলরেডি তুমি বের করে ফেলছো আইবি এর ভ্যালু। আইবি আইবি এর ভ্যালু কিন্তু নউন আছে। কোথা থেকে নউন আছে? প্রিভিয়াস স্লাইড থেকে। সেই ভ্যালুটা কত? 0.05 বাই কত ছিল? 250। এখন আমাকে দেখতে হবে ভিবিবিটা কত। তো চলো দেখি। ভিবিবি আমরা কেভিএল অ্যাপ্লাই করি এইভাবে। তো প্রথমে মাইনাস ভিবিবি কে পাইলাম, দেন হচ্ছে আইবিআরবি প্লাস হচ্ছে ভিবিই সমান 0, আগের জায়গায় চলে আসলাম। তো মাইনাস ভিবিবি, তাহলে ভিবিবি পুরা জিনিসটাকে আমরা ডিরেক্ট লিখি, ভিবিবি সমান সমান কত হবে? আইবিআরবি প্লাস ভিবিই। আইবিআরবি কত ছিল? 0.05 ডিভাইডেড বাই 250 ইন্টু আরবি কত ছিল? আরবি ছিল হচ্ছে 1 কিলো ওহম প্লাস ভিবি ছিল হচ্ছে কত? 1 ভোল্ট। সো আনসার যা আসবে তাই। ওকে, তো এখানে একটু হয়তো মেইন কোয়েশ্চেনের সাথে একটু ডাটা চেঞ্জ আছে, বাট আমি ডাটা চেঞ্জ করেই দিছি, কনসেপ্টে এটাই। ঠিক আছে, তোমাকে পরীক্ষার হলে একটু ঘুরাই দিতে পারে। পরীক্ষার হলে ধরো এই একটু মজা করে তোমাকে করলো কি, এই যে দুইটা রেজিস্ট্যান্সের ভ্যালু ইন্টারচেঞ্জ করে দিল। মনে করো এইটার ভ্যালু বলে দিল হচ্ছে এইটা আরবি, আর এইটার ভ্যালু বলে দিল এইটা আরসি। অর্থাৎ আউটপুটটাকে কমায় দিছে, তার অ্যাম্প্লিফিকেশনের দরকার নাই, সে আউটপুট রেজিস্ট্যান্স কমায় দিছে, ইনপুটটাকে বাড়ায় দিছে। তো তাই যদি হয় তখন কিন্তু আমাদের এইখানে হিসাবটা একটু অন্যরকম হয়ে যাবে। সেই অন্যরকম হিসাবের জন্য কিন্তু তোমাদের রেডি থাকতে হবে। সো কনসেপ্টটা যদি তুমি বুঝো, কোয়াইট ইজি। কেসিএল কেভিএল পারলে ট্রানজিস্টর অঙ্কে আটকানোর কথা না। ওকে, সো এইটা কিন্তু আমরা চাইলে আনসারটা বের করে ফেলতে পারবো। সো তোমরা দেখবা তোমাদের বুয়েটের পরীক্ষায় ট্রানজিস্টর অঙ্ক কিন্তু 2 বছর আসছে, ঠিক আছে? সো বুয়েটে কিন্তু এই ট্রানজিস্টরের যে অঙ্কগুলো হয় নরমালি হচ্ছে কেভিএল এর উপর বেস করেই হয়। কেভিএল এর উপর বেস থাকে, আর ওই যে একটা সূত্র বললাম না, ভিসি সমান সমান কি বলছিলাম, ভিসিসি মাইনাস আইসিআরসি, এই সূত্রের কিন্তু অ্যাপ্লিকেশন থাকে। ওকে, সো এগুলা এই সূত্রটা কিন্তু আমি কেভিএল অ্যাপ্লাই করে পাইছি। আর 3টা মোড সম্পর্কে তোমরা একটু সচেতন থাকবা, অ্যাক্টিভ, স্যাচুরেশন, আর একটা হচ্ছে কাট অফ। তো এই 3টা মুড সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, আমাদের কনসেপ্ট বুকেও আছে, তো এই 3টা মুড সম্পর্কে তোমার আইডিয়া থাকলে ট্রানজিস্টর অঙ্কে তোমার আটকানোর কথা না। ওকে, সেটা আমরা দেখে ফেললাম।
তো তোমাদের আরেকটা কথা বলে দিই, আমরা দেখছিলাম যে অ্যাক্টিভ মোডে যখন ট্রানজিস্টরটা থাকে তখন সে আসলে কি করতেছিল, অ্যাম্পলিফাই করতেছিল। এখন তুমি বলবা ভাই এটা তো বুঝলাম, কিন্তু বাকি দুইটা মোডের কাজ আসলে কি? দেখো, স্যাচুরেশন মোডে কি হয়, আইসি ম্যাক্সিমাম হয়। তাহলে আইসি যদি ম্যাক্সিমাম হয় এই সময় কারেন্ট সুন্দর মতো ফ্লো করে, অনেক বেশি মাত্রায় ফ্লো করে। তার মানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যদি তুমি চালাইতে চাও, ওর মধ্য দিয়ে কারেন্ট বিপুল মাত্রায় তখন ফ্লো করবে এবং সেই যন্ত্রটা সচল হবে। তার মানে ওই যন্ত্রটা আসলে অন অবস্থায় আছে, তাই না? আর কাট অফ জিনিসটা কি, কাট অফ এর ক্ষেত্রে মনে আছে কিনা, ফরওয়ার্ড বা ইনপুট লুপটাও ছিল রিভার্স বায়াসে, আউটপুট লুপও ছিল রিভার্স বায়াসে। তার মানে ইনপুটের মধ্য দিয়েও কারেন্ট নাই, আউটপুটের মধ্য দিয়েও কারেন্ট নাই। তার মানে তুমি ইনপুটেও কিছু দিচ্ছ না, আউটপুটেও কিছু পাচ্ছ না। তার মানে তুমি আসলে ওই যন্ত্রটাকে চালাইতেই চাচ্ছ না, অফ করে রাখতে চাচ্ছ। সেই স্টেটটা আসলে কি বোঝায়, অফ। তার মানে হচ্ছে এক জায়গায় তুমি অন রাখতে যাচ্ছ, আরেক জায়গায় তুমি অফ রাখতে যাচ্ছ। ঠিক একই কাজ তুমি সুইচের ক্ষেত্রেও করো, ফ্যানের সুইচ যখন চাপ দাও অন অফ, ঠিক একইভাবে ট্রানজিস্টরে স্যাচুরেশন অন, কাট অফ অফ। তার মানে হচ্ছে এই যে এই দুইটা মোড মিলে পুরো ট্রানজিস্টর একটা সুইচের মতো আচরণ করে। এই কারণেই তোমাদের পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে যে কেন ট্রানজিস্টর সুইচের মতো আচরণ করে। ঠিক আছে, সো আমরা সুইচের মতো আচরণ দেখলাম, অ্যাম্পলিফিকেশনটাও দেখলাম। এখন চলো আমাদের লজিক গেট। সো লজিক গেট থেকে গতবার বুয়েটে কোশ্চেন আসছিল, সো গতবার না আমাদের সময় আর কি 2021-এ। এখন আমরা দেখি এই লজিক গেটটা আমরা কেমনে সলভ করি। এটা তোমরা আমার সাথে বেটার পারো, কারণ তোমরা হচ্ছে আইসিটি অনেক পড়াশোনা করছো। তো এইখানটায় আমি একটু জিনিসটাকে আঁকাই, হ্যাঁ। এখানে আসলে কি বলছে একটু দেখো। এটা ছিল আমাদের এ নামক সিগন্যাল, এটা ছিল আমাদের বি নামক সিগন্যাল। তো এইখানটায় এ আর বি কি হচ্ছে, এদেরকে এন্ড করা হচ্ছে। এন্ড করে এখানে আবার কি করা হয়েছে, নট করা হয়েছে। তার মানে এই যে এই সিগন্যালটা, এটা হয়ে গেছে এ বি বার বা এ বি, যেটা হয় নট করা হয়েছে আর কি। যাই হোক, তো এই এ বি নটের সাথে দেখো এইখানটায় একটা সিগন্যাল গেছে এ বি নটের বা এ বি বারের, আর এখান দিয়ে আরেকটা সিগন্যাল গেছে এই বি এর, তাই না? আর এই দুইটা সিগন্যাল এইখানে গিয়ে দেখো কি হয়েছে, এ বি হোল বার প্লাস হয়েছে, মানে অর হয়েছে প্লাস বি বার। আর এইখানে কি আছে দেখো, একটা নট সাইন আছে, তাহলে এই পুরাটা কি হয়ে গেছে, এখানে হোল বার হয়ে গেছে। সো এইখানে আমরা দেখে ফেললাম এটা। তোমরা এগুলো আইসিটি তেই মেইনলি বেশি করছো। তো চলো, আর এইখানটা এই সিগন্যালটা কিসের, এ সিগন্যাল। এই এ সিগন্যাল আর এই এ বি বার একসাথে এসে এখানটায় কি হয়েছে, ন্যান্ড হয়েছে। ন্যান্ড হইলে কি হয়, এ ডট এ বি বার হোল বার। আমরা দুইটা সিগন্যাল কিন্তু দেখে ফেললাম। এখন দেখো এই যে এই সিগন্যালটা আসলে কোন সিগন্যালটা, এই সিগন্যালটা। আমরা এই সিগন্যালটাকে একটু সিম্পলিফাই করব এবং এই সিগন্যালটাকেও একটু সিম্পলিফাই করব। তো সিম্পলিফাই করার আগে তোমাদের একটু পরিচিত দুইটা সূত্র একটু দেখায় আসি। সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য, এ বি হোল বার থাকলে আমরা তাকে বলি এ বার প্লাস বি বার, আর যদি এ প্লাস বি হোল বার থাকে তাকে আমরা বলি এ বার ডট বি বার। ঠিক আছে, এগুলো হচ্ছে ডি মর্গানের খুবই ফেমাস দুইটা উপপাদ্য। এই দুইটা উপপাদ্যকে আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে দেখি কত পাই। তো এইটা চলে আসবে, এটা যেহেতু উম উম, কি বলা হয়, নর অবস্থায় আছে। তো এ বি বার বার ডট বি বার বার সমান সমান এটা চলে আসবে এ বি ডট বি। এখন দেখো এ বি ডট বি এটা আছে, বি এর সাথে বি কে যদি তুমি ডট করে আবার বি কেই ফিরে পাবা, তো এটা আলটিমেটলি চলে আসবে কত, এটা চলে আসবে হচ্ছে এ বি, তাই না? তোমরা চাইলে হচ্ছে নিজেরাও ট্রাই করে দেখতে পারো। মনে করো বি জিরো, তাহলে বি যদি জিরো হয়, জিরো জিরো ডট করলে কত আসবে, জিরো। তারপরে বি যদি ওয়ান হয়, তাহলে ওয়ান আর ওয়ান কে এন্ড করলে ওয়ানই চলে আসবে, মানে যাই দিবা ওটাই চলে আসবে। তো এটা হচ্ছে আমরা দেখে ফেললাম। এখন আমরা উপরেরটাকে একটু সিম্পলিফাই করি। এখানে দেখো কত হবে, এটা হয়ে যাবে এ বার প্লাস, এটা ছিল এ বি হোল বার মনে হয়, এ বি হোল বার। ওকে, এ বি হোল বার, ওকে সুন্দর।
তাহলে একটা ছিল এ এ আর একটা ছিল এ বি হোল বার। নাইস। তাহলে এখানে আমাদের আসলে কত আসবে সেটাই আমাদের একটু দেখতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইখানটায় ছিল আমাদের বি প্লাস এ বি হোল বার। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে। এটা ছিল আমাদের বি, এটা ছিল আমাদের হোল বার, এই পর্যন্ত ঠিক আছে, এটা ঠিক আছে। আমি বি এর উপর একটা এক্সট্রা বার লাগাই দিছিলাম, যে বারটা দেওয়া ঠিক হয় নাই। আমি এখানে হালকা একটু চেঞ্জ আনতেছি। তো এইটা শুধু বি হবে। তো এইটা যদি শুধু বি হয়, এটার উপরে হয়ে যাবে একটা বি বার। ভালো কথা। এরপরে আমি একটু সামনে আগাই। এই যে এ বি হোল ডাবল বার আছে, এটাকে আমরা লিখতে পারি শুধু এ বি, আর এইখানে ডট হিসেবে আছে বি বার। তাহলে দেখো, একটা আছে এ বি আর একটা আছে বি বার। তাহলে দেখো, বি যদি শূন্য হয় বি বার কত হবে? 1। আবার বি যদি 1 হয় বি বার কত হবে? 0। আলটিমেটলি দুইটাকে যদি আমি এন্ড করে ফেলি, জিনিসটা কত আসবে? জিনিসটা কিন্তু ওই জিরোই চলে আসবে। সো তোমরা চাইলে ট্রায়াল এন্ড এরর করে এটা টেস্ট করে দেখতে পারো, যে লেটস সে আমরা এ এবং বি এর জন্য কিছু কম্বিনেশন নিতে চাই। মনে করো 0 0 1 1 0 1 1 0, আমরা মাপতে যাচ্ছি এই এ বি ডট বি বার এটাকে। তাহলে এ বি ডট বি বার যদি মাপি, এই পাশটা চলে আসবে 0.1 মানে 0। এখানে চলে আসবে আবার কত চলে আসবে? 1.1 0, এখানে শূন্যই চলে আসবে। ওকে, এখানে আলটিমেটলি শূন্যই চলে আসবে। এরপরে 0 আর 1 এন্ড করলে 0 আসবে, 1 আর 0 কে এন্ড করলে 0 আসবে। মানে আমি যাই করি এই সিগন্যালটা কত আমাকে দিবে? শূন্যই দিবে। ভালো। একইভাবে আমরা যদি এইটার দিকে তাকাই, যে এ বার প্লাস এ বি এ বি বার, তো এইটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি, আমরা হচ্ছে সেই জিনিসটা একটু নিজেরা দেখবো। তো এইখানে আর কি একটা ডাবল বার ছিল, যাই হোক। তো এইখানে একটা চলে আসবে এ বার, প্লাস হচ্ছে এখানে চলে আসবে এ বি। নাইস। তো এই জিনিসটাকে আমরা কিভাবে আরেকটু মডিফাই করতে পারি? তোমরা আরেকটা সূত্র পড়ছিলা আইসিটি তে, সেটা হচ্ছে এ প্লাস বিসি সমান কি লেখা যায়? এ প্লাস বি প্লাস এ প্লাস সি। তাই যদি হয়, আমরা এই এ বার প্লাস এ বি কে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি এ বার প্লাস এ, সরি, আমরা এটাকে লিখতে পারি এ বার প্লাস এ ইন্টু এ বার প্লাস বি। তাহলে খেয়াল করে দেখো, এ বার প্লাস এ এটা কত হবে? 1। তাহলে এখানে চলে আসবে এ বার প্লাস বি। সো আলটিমেটলি আমাদের সিগন্যালটা কত যাচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। এখান দিয়ে আমি কোনো সিগন্যালই পাস করতে পারতেছি না, শূন্য। আর এখান দিয়ে আমাদের সিগন্যালটা কত যাচ্ছিল? যাচ্ছিল হচ্ছে এ বার প্লাস বি। তাহলে এই সিগন্যাল এখানে গেল, এখানে আসলো শূন্য, আর এই সিগন্যালটা কি হয়েছে? এন্ড হয়েছে। তাহলে শূন্য আর এই সিগন্যাল এন্ড হলে কত থাকবে? শূন্যই থাকবে। তো এইখানে এন্ড হওয়ার পর এইটা কত চলে আসবে? শূন্য চলে আসবে, কারণ শূন্যের সাথে এন্ড হয়েছে। তার মানে একটা জিরো সিগন্যাল আসছো। এই জিরো সিগন্যালকে আবার দেখো কি করছি? নট করছি। তাহলে জিরোকে নট করলে কত আসবে? 1। সো আমাদের এত এ বি, এত ঝামেলা সবকিছু শেষে আমাদের কত আসলো? আউটপুটটা 1 আসলো। ঠিক আছে। সো বেসিক্যালি এটা আসলে ফিজিক্স এর কোয়েশ্চেন ওইভাবে না, এটা মেইনলি তোমাদের আইসিটি তে তোমরা এই টাইপের জিনিসপত্র সলভ করো। তো যেহেতু আমাদের ফিজিক্স আছে, সো এটা আমরা এক্সট্রা করে দেখাইলাম। সো দ্যাটস ইট। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।